ফ্লেমিঙ্গো কার্ডস এটা একটা অ্যাপ, খুব বেশি পুরানো অ্যাপ না, ৩-৪ মাস হইছে বয়স। না সরি ৩-৪ মাস না, ১-১.৫ বছরের মতো হইছে বয়স। খুবই বেসিক একটা অ্যাপ। সো আমি কিছু স্ক্রিনশট দেখাই তাহলে তোমার বুঝতে পারবে। iOS ভার্সনও আছে, প্লে স্টোরের ভার্সনটা আমি ওপেন করছি। এটা মেইনলি তোমাকে আ কোনো একটা পার্টির বাকি মানুষদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হেল্প করার একটা সোশ্যাল টাইপ অ্যাপ, আর্কেড অ্যাপ টাইপ। সো ধরো ফর এক্সাম্পল তুমি একটা পার্টি দিছো, সেই পার্টিতে তোমার কি করবা বুঝতেছো না। সো এরকম একটা অ্যাপের একটা অপশন আছে যে বিভিন্ন কোয়েশ্চেন অ্যাপটা করবে। যেমন ধরো আম একটা ডেয়ার দিবে বা বলবে হুম, তোমার স্ক্রিনের তোমার লাস্ট যে ছবিটা তুলছিলা সেটা দেখাও বা হুম। তোমার লাস্ট টেক্সট মেসেজটা দেখো, এই টাইপ জিনিসপত্র। সো খুবই মানে টিন হ্যাঁ, মার্কেটকে টার্গেট করে বানানো একটা অ্যাপ। লুকস ফান। ওটা হ্যাঁ। পয়েন্ট না। পয়েন্ট হলো গিয়ে এই অ্যাপটা হঠাৎ করে জনপ্রিয় হওয়া শুরু করছে আউট অফ নোহোয়্যার, অ্যান্ড হঠাৎ করে দেখা গেছে যে অ্যাপ অনেকদিন ধরে চলতেছে ২-৩ বছর, তেমন কোনো আহামরি কথাবার্তা নেই। হঠাৎ করে সব জায়গায় এই অ্যাপটা দেখা যাচ্ছে এবং তারপরে মানুষজন আ মানে এনালাইজ করার চেষ্টা করছে যে কি হইলো? এই অ্যাপটা হঠাৎ করে এত ফেমাস হওয়া শুরু করলো কেন? এটা অ্যাপ স্টোরে হঠাৎ করে টপ 30 তে চলে আসছিল। এবং অ্যাপ স্টোরে যখন এটা হঠাৎ করে টপ 30 তে চলে আসে তখন সবাই একটু অবাক হইছে যে অ্যাপ স্টোরে টপ 30 মানে বিশাল ব্যাপার, কিভাবে আসলো? তারপর এনালাইজ করে দেখা গেল এই অ্যাপটা খুবই সিম্পল একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং আমি লাস্টে বলব এই অ্যাপটা কত ইনকাম করতেছে এখন প্রত্যেক মাসে। এই অ্যাপটা খুবই সিম্পল একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করে। সেটা হইলো এরা আম স্লাইড শো টাইপ রিল বানায়। সো রিল এবং TikTok বানায়। সো ওদের TikTokটা তুমি দেখতেছো স্ক্রিনে 1.4 মিলিয়ন ফলোয়ার্স। বেশিরভাগই আসছে গত ৬০ দিনের মধ্যে। এবং আমি যদি একটা TikTok ওপেন করে তোমাকে দেখাই, তুমি বুঝবা যে খুব বেসিক TikTok ওদের। সো ধরো এটা। যদি ওপেন করি 4 questions to ask instead of, and then তারপর ৪ টা কোয়েশ্চেন। সো ১ টা, ২ টা, আ ওহ! নাইস, নাইস। হ্যাঁ? হুম। ৪ টা। আর ৪ এটা টা এটা জাস্ট হচ্ছে you send them you send these to people মানে বেসিক্যালি এরকম কোয়েশ্চেন এক্সাক্টলি। হইলে you send it to your loved ones so shareability বাড়ে। এক্সাক্টলি। ৪ টা বেসিক কোয়েশ্চেন, ৫ টা বেসিক কোয়েশ্চেন যে কোয়েশ্চেনস টু আস্ক টু ইউর ব্রাদার, টু ইউর সিস্টার, টু ইউর বয়ফ্রেন্ড, টু ইউর গার্লফ্রেন্ড, এই টাইপ জিনিসপত্র এবং স্লাইড শো। ৪ টা ৫ টা স্ক্রিনের সাইজ সব বেসিক ক্যানভাস স্টাফ। পিছনে একটা হুম, ব্যাকগ্রাউন্ড আর একটা বেসিক মিউজিক। এই যে 3 questions to turn him, হাবিজাবি জিনিসপত্র তেমন কোনো আহামরি কিছু না, এবং প্রত্যেকটায় লাইক ১৩ মিলিয়ন ভিউ, ১৪ মিলিয়ন ভিউ, ১,০০,০০০ ভিউ, ১০,০০,০০০ ভিউ। এই জিনিস সেম জিনিস Instagram রিলেও এক্সাক্ট সেম জিনিস করতেছে ওরা। এবং সেম জিনিস ওরা করতেছে অন্যান্য যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব জায়গায়। বাট TikTok এবং Instagram রিলই হলো ওদের মেইন প্ল্যাটফর্মস। প্রত্যেকদিন ৭ থেকে ১০ টা করে আপলোড হয়। প্রতিদিন। এবং হুম। দেখে বোঝা যাচ্ছে যে খুব বেশি মানে আহামরি কঠিন কিছু না। এটা যদি লো তোমাকে এফোর্ট। বানাইতে বলি, খুবই লো এফোর্ট। তোমাকে যদি বানাইতে বলি তুমি ইজিলি এই পডকাস্ট শেষ হওয়ার আগে ১০ টা ১৫ টা বানায় ফেলতে পারবা। এগেইন GPT ইউজ করেই বানাইতে পারবা। তোমার নিজের ব্রেইনও অত হয়তো দিতে হবে না। কারণ বেসিক কোয়েশ্চেনস। সো এই জিনিস ওরা করতেছে জাস্ট ভলিউম প্লে। সো প্রত্যেকদিন ৭ টা, ১০ টা, ২০ টা, ৩০ টা এবং এরকম TikTok অ্যাকাউন্ট ৪-৫ টা আছে ওদের। হুম, প্রত্যেকটারই লিঙ্ক ইন বায়ো, প্রত্যেক মেসেজের প্রত্যেক টিকটকের ডেসক্রিপশনে হইলো লিঙ্ক ইন বায়ো। এটা ডাউনলোড করে এরকম জিনিস আরো খেলতে হুম। চাইলে। এবং এই ওরা করতেছে গত ৯০ দিন ধরে। ৯০ দিন আগে কোনো অ্যাপের কথাবার্তা কেউ বলতেছিল না। ৯০ দিন পরে দেখা যাচ্ছে যে এই অ্যাপ এখন প্রত্যেক মাসে ইনকাম করতেছে $৮০,০০০ এর মতো জাস্ট অ্যাড থেকে। এবং অ্যাড মানে থেকে অ্যাপটা এটাই বলতে জাস্ট চাচ্ছিলাম। অ্যাড থেকে কোনো কিছু বেচে না। সো প্লে হুম, স্টোরে যখন মানুষ খেলে ৩-৪ টা হুম, কোয়েশ্চেনের মাঝখানে অ্যাড আসে। অ্যাপ হুম। স্টোরে যখন মানুষ খেলে ৩-৪ টা কোয়েশ্চেনের মাঝখানে অ্যাড আসে। ওদের কি কোনো পেইড $৮০,০০০। সাবস্ক্রিপশন আছে? আমি ডাউনলোড করিনি, বাট আমি যতদূর আচ্ছা, জানি আচ্ছা। নাই। ওকে, ওকে। দ্যাটস এবং ক্রেজি। খুবই বেসিক। আমার যে জিনিসটা ইন্টারেস্টিং লাগছে এবং ফান লাগছে যে খুবই আ বেসিক মার্কেটিং। আহামরি কিছু না। ভলিউম প্লে যে আমি সারাদিন হুম। বসে ৫ মিনিট পরে গেলেই তুমি দেখবা নতুন আরেকটা আসছে। ১০ মিনিট পরে গেলে নতুন আরেকটা আসছে। এবং পুরা জিনিসটাই জাস্ট ক্যানভা দিয়ে করা এবং কোটি, হ্যাঁ, কোটি আর টাকা এটা ইনকাম অনলি করতেছে। পসিবল বিকজ কনটেন্ট গুলো খুবই লো এফোর্ট। এটা যদি খুবই। হাই টিকেট কিছু হইতো বা মানে হাই এডিট কিছু হাইপার এডিট দিয়ে ঝুপঝাপ দিয়ে যদি হইতো তাহলে এটা পসিবল হইতো না। সো ওরা খুবই সিম্পল একটা জিনিস এট স্কেল করতেছে। সো ভেরি, ভেরি গুড। এক্সাক্টলি। এটা কিসে ইউজ করা যায়? এটা চিন্তা করতে হবে। আই থিংক there is ডেফিনিটলি আমাদের বিজনেস এটা করা যাবে। আমি যেটা এখন অ্যাসাইন করছি একটু আগে মিটিং করে আসি যে আমার প্রতিদিন ৩০ টা রিল যাবে। সো ধরেন এই পডকাস্ট প্রতিদিন হোক ৩০ টা রিল যাবে। সরি প্রতি মাসে ৩০ টা রিল যাবে। ইটস আ চ্যালেঞ্জ। অ্যান্ড আমি একটা কোম্পানির সাথে চ্যালেঞ্জ করছি যে 30 ডেইজ এ ওদেরকে ভালো অ্যামাউন্ট দিব। বাট ইফ দে মিস 1 ডে অফ আপলোড I pay 0 অ্যামাউন্ট। সো দেখি আমি আপনাকে এটার রিপোর্ট জানাবো। ওকে সিন্স আপনি অ্যাড নিয়ে ওই বলছেন লোকটা তাহলে সরি আমি তোমাকে একটু হুম, থামাই। ওই লোকটার নাম জানি কি যে সবসময় স্যান্ডো গেঞ্জি পরে থাকে? acquisition.com এর মালিক ওই লোকটার নাম জানি কি? আ যে জিম ছিল আগে, এরপরে ইয়া ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। হামজা অ্যালেক্স হুম।
অ্যালেক্স অ্যালেক্স হরমুজি, হামোজি, রাইট। সো আহমজি, হ্যাঁ, অ্যালেক্স অ্যালেক্স হামোজি। অ্যালেক্স হরমুজি এবং অ্যালেক্স হরমুজি বলছিল যে অ্যালেক্স হরমুজি গ্র্যান্ট কার্ডনের সাথে একটা মিটিং করছিল বোঝার জন্য যে সোশ্যাল মিডিয়া আসলে কত কনটেন্ট আপলোড করা উচিত প্রত্যেকদিন প্রত্যেক হিসাবে, এবং ওরা রিসার্চ করে বের করছিল যে প্রত্যেক সপ্তাহে ইন টোটাল 200 সামথিং কনটেন্ট তোমার আপলোড দেওয়া উচিত অ্যাক্রস অল সোশ্যাল মিডিয়া। সো তোমার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হাবিজাবি যত প্ল্যাটফর্ম সব মিলায় আর কি ও রেকমেন্ড করছিল টোটাল 200 প্লাস কনটেন্ট আপলোড হইতে হবে তোমার প্রত্যেক প্রতি সপ্তাহে, সপ্তাহে। ওকে। প্রত্যেক 7 সো দিনে। আরেকটা জিনিস হচ্ছে আমি বুঝছেন অনেক ফ্রি কোর্সেস করছি অনলাইনে, হ্যাঁ? সব হুম। সব কোর্সের ওর ওর একটা কোর্স আছে। সো সব কোর্স ইস বেসিক্যালি ওর কোর্সের একটা রিভাইজড ভার্সন। আমি দেখছি। সো এখন এটা চিন্তা করছি এটা তো একটা ভালো ব্যবসা রিক্রিয়েট করা কোর্সেস। একটা নতুন ট্রেন্ড হচ্ছে আগে যেরকম টি-শার্ট বিজনেস স্টার্ট করা ছিল, তারপর হইছে হচ্ছে এই রাইড শেয়ারিং অ্যাপ। এখন হট কেক হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্টস, রাইট? সো আমি আপনাকে হুম। একটা চ্যালেঞ্জ দিলাম। আপনি যদি এখন বলা হইতো একটা এআই অ্যাসিস্ট্যান্ট যেটা বাংলাদেশের মার্কেটে আইডিয়ালি বা বিদেশেও বানাইতে হইতো, আপনি কি করতেন বা আপনি এটার ব্যাপারে কি চিন্তা করতেন? বিকজ আই ফিল লাইক দিস ইজ আ প্রোডাক্ট যেটা এখন যদি কেউ জাম্প ইন করে আর কেউ যদি একটু স্মার্ট হয়, ক্র্যাক করতে পারবে। আমার দ্বারা সম্ভব না। বাট এআই অ্যাসিস্ট্যান্স নিয়ে অনেক কিছু শুনতেছি। একটা এক্সাম্পল দিই। আপনি সাবরি সুবিকে তো চিনেন। ও হচ্ছে ইন্টারন্যাশনাল খালিদ ফারহান। সাবরি সুবি না, হচ্ছে ওই যে সেল লাইক ক্রেজি অ্যাডস নিয়ে শিখায়। সো ও আমি একটা ক্রেজি ভিডিও ড্রপ করছে। হ্যাঁ? সো কনটেক্সট একটু ওকে। দিয়ে নিই। সো ও বেসিক্যালি ও হচ্ছে একটা এজেন্সি চালায়। ওর একটা বই আছে খুব ভালো Facebook অ্যাডস নিয়ে। সো ও হচ্ছে বেসিক্যালি কিং কং নামে একটা এজেন্সি চালায়। যেটাতে ওরা বেসিক্যালি গ্লোবাল ব্র্যান্ডদেরকে Facebook অ্যাডস কিভাবে রান করতে হয়। ওইটার পুরো বইটার কনক্লুশন হচ্ছে একটা সুন্দর ল্যান্ডিং পেজ রাখো আর রিটার্গেট করো। এটাই হচ্ছে মেইন কনক্লুশন। এটা ও ৪০০ পেজে বুঝাইছে। সো হুম, সাবরি সুবি যেটা করছে ও একটা এআই অ্যাসিস্ট্যান্ট বানাইছে ওদের যা ডেটা ছিল উইথ বেস্ট পারফর্মিং অ্যাডস ওইটাকে একটা জায়গায় করছে এন্ড ওটা এখন বেটা টেস্টিং চলতেছে সো বেসিকলি আপনি কপি রাইটিং করতে পারবেন ওখানে কোন কপিটা কাজ করে সো আপনি লেটস সে আপনি আপনার নিশ হচ্ছে টি শার্ট বিজনেস রাইট তো টি শার্ট কিভাবে বেশি সেল করবেন এটা আপনাকে চ্যাট জিপিটি আপনার একটা কপি রাইটার হয়ে যাবে আপনাকে কন্টেন্ট নিয়ে পারফরমেন্স নিয়ে ডেটা নিয়ে সুন্দর মতো সাজেস্ট করবে সো ওর টিমের সাথে এটা কম্পিট করে দেখাইছে অ্যান্ড হিজ এই agent that website বা AI assistant was performing better than his own team. So একটা এটা হুম। নিয়ে ক্রেজি ভিডিও বের করছে। I think this is a product that you should try but আপনার মাথায় কি এরকম কিছু আছে? আমার মাথায় কিছু নাই এখনো। বা তুমি আপনার কখনো মাথায় কি এরকম অস্ট্রেলিয়ান শার্ক ট্যাঙ্ক দেখছো? হ্যাঁ, ওইটাতে ও আমি শার্ক তো। কখনো আমি জানি উনি ওটা শার্ক, বাট আমি কখনো অস্ট্রেলিয়ান শার্ক ট্যাঙ্ক দেখি নাই। সো আমি ওইভাবে চিনি ওনাকে। হুম, আমি কখনো এআই অ্যাসিস্ট্যান্টের জগতে আমি একমাত্র একটাই জিনিস নিয়েই টুকটাক রিসার্চ করেছিলাম, তেমন আহামরি কিছু না। সেটা হলো এআই অ্যাসিস্ট্যান্ট দিয়ে কিভাবে আ কোল্ড আউটরিচ অটোমেশন করা যায়। কিছু সলিউশন আছে, বাট খুব একটা আমি যখন দেখেছিলাম তখন আমার এমন কিছু পছন্দ হয়নি যেটা ইউজ করা শুরু করা যায়। হুম, কারণ কোল্ড আউটরিচ অটোমেশন ধরো লেমলিস্ট ফর এক্সাম্পল অনেকে এখন ইউজ করে। আরো অনেক হাবিজাবি আছে। কিছু অটোমেশন টুল আছে যেগুলা আমার এই মুহূর্তে নাম মনে পড়তেছে না। যেগুলা হুম। তোমার আম তুমি যাকে ইমেইল করলা তাকে LinkedIn এ একটা কানেকশন পাঠায় তার পোস্টে রেগুলারলি কমেন্ট করে এবং ১০-১৫ দিন পর জানায় যে আমি তোমাকে হ্যাঁ, ১০-১৫ দিন আগে মেইল করছিলাম। একটু হ্যাঁ, দেখছো। হ্যাঁ, এই হ্যাঁ। ধরনের আমি কাজকর্ম করে আমি এরকম অনেকগুলো। হ্যাঁ, হ্যাঁ। আমাকে এটা আই থিংক নীল বলছিল। আমি এটা ইউজ করব প্রবাবলি বিকজ আমি এখন তো হ্যাঁ। LinkedIn এ একটা বড় ক্রিয়েটর। সো আ ওইটা আমি চেষ্টা করতেছি। কি জানি বাট একটা আছে এআই অ্যাসিস্ট্যান্ট নিয়ে আপনি অটোমেশন কি ডট এআই নাকি জানি এরকম হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ। কাজকর্ম অনেকগুলো করে আছে। যাই হোক আমি যে জন্য এটা বললাম সেটা হলো এই কোল্ড আউটরিচ অটোমেশনের কোনো একটা এআই অ্যাসিস্ট্যান্ট সলিউশন পাইলে খুব ভালো হয় আমার। আপনারা কেউ জানলে আমাকে কমেন্টে জানাবেন। বাট না, আমি কখনো ইউজ করিনি। আমার এআই এর জগতে পদচারণা খুবই লিমিটেড। আমি হুম। তেমন কোনো এআই ইউজ করি না আমি কোনো কাজের জন্যই। ও আমি ইউজই শুধু করেন না। Zapier ইউজ করি। না, হুম। কোনো কিছুর জন্য আমি ও এআই ইউজ করি আমি না। আমি ইউজ করি হচ্ছে আমি বেসিক্যালি ChatGPT তে এআই মানে ChatGPT দিয়েই যেটা করি আমার ৫, ৬, ৭ টা জিনিস করি তো আমি যেটার কনটেক্সট ডিফারেন্ট। সো আমার একটা কনটেক্সট ইস আমার ওয়েবসাইটের জন্য ওরা কপি লিখতেছে। সো হুম, ওখানে আমার কোম্পানি নামে কনটেক্সটটা সেট করা। সো এভরি টাইম আই জাস্ট গো টু দ্যাট ট্যাব ও জানে কনটেক্সটটা কি। অ্যান্ড দেন ধরেন আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করছি। ওইটা নিয়ে একটা এরপর প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করছি ওইটা নিয়ে আরেকটা ট্যাব। সো যাতে কনটেক্সটটা বারবার সেট না করতে হয় ওভাবে আমি আলাদা ট্যাব করে রাখছি। সো এরপর লেটস সে আমি এখন পিওডির জন্য আমি একটা ব্লগ বানাচ্ছি। আমি জাস্ট ওখানে টাইপ করি অ্যান্ড দেন ChatGPT নোজ দ্য কনটেক্সট সো ইজি হয় আরকি। আরো অনেক তুমি কি ChatGPT কে $20 পার মান্থ এ দাও? হ্যাঁ, হ্যাঁ, পেইড হ্যাঁ। প্ল্যান ইউজ ইউজ করো? করি। নাইস। হ্যাঁ, হ্যাঁ।
আরো অনেক অ্যাডভান্স আমার ধারণা আরো ১-২ বছরের মধ্যে এমন অনেক সলিউশন চলে আসবে যেটা আমরা আগের এপিসোডে বলতেছিলাম। একটা সময় আমি চাই যে আসলে যখন আমার কিছু করতে হবে না খালি ভাববো আর সব হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আর আমার এই মুহূর্ত পর্যন্ত এআই এর তেমন কোনো ইউজ আমার কাজকর্মে লাগে না আসলে। হুম। সো আমি এখন পর্যন্ত ওল্ড আপনার স্কুল জন্য স্টাইলে আমি কাজ জানি করব। কি চলবে। আপনি কি? একটা হাউ টু ইউজ ChatGPT একটা কোর্স লঞ্চ করেন। I feel like এটা খুব দরকার। আমি এটা চিন্তা করছি ভাই। কারণ আমি অনেক ভালো প্রম্পটস লিখা শুরু করছি, বুঝছেন? বিকজ আমি অনেক পড়ালেখা করছি ChatGPT নিয়ে। অনেক বলব না, মানে করছি ২-৩ টা। I feel like এটা ক্রেজি ইউজ কেস আছে, এটা নিয়ে একটা কোর্স বানানো যায়। আবার ইন্টারেস্টিং। আবার ধান্দা শুরু হয়ে গেছে আমাদের। তুমি হ্যাঁ, ওকে। তুমি Udemy তে তুমি কিছু কোর্স লঞ্চ করে দেখতে পারো। বাংলাদেশের মার্কেটের জন্য ChatGPT ইউজার কোর্স ইস টু মাচ। দরকার আছে বলে আমার মনে হয় না এই মুহূর্তে। হুম, ইংলিশ অডিয়েন্সের জন্য Udemy, Skillshare, primarily Udemy but maybe Skillshare as well. হুম, বা প্রাইভেটলি যদি বেচতে চাও নিজে। এগুলো হুম, মনে হয় বেটার আইডিয়া হবে। আমি কি তোমার হুম। সাথে একটা কন্ট্রোভার্সিয়াল টপিকে আলাপ করতে পারি? তোমার সিউর, কন্ট্রোভার্সি গো ফর ইট। টলারেন্স এই মুহূর্তে কিরকম? আমি এখন I don't give a shit মানে মুডে আছি আরকি। সো ব্রিং ইট ওকে। অন। একজন ইনফ্লুয়েন্সার আছেন, নাম হইল রাকিন। আমরা চিনি সবাই। একটা পডকাস্ট আছে নাম হইল 'টু সেন্স'। তো রাকিন আফসার 'টু সেন্স' পডকাস্ট নিয়ে একটা কথা বলছিল যে 'টু সেন্স' পডকাস্টে কেন ফিমেল গেস্ট আনা হয় না? ওদের ৮০ টা না ৯০ টা এপিসোড হইছে কিন্তু কোনো ফিমেল গেস্ট কখনো আনা হয়নি। এরপরে ওটার উপরে তার একটা ন্যারেটিভ ছিল যে কেন আনা হয়নি এই সেই। হুম, পয়েন্ট ওটা না। ভালো বলছে, ভালো কথা। পয়েন্ট হইল, তোমার কি মনে হয় যে আমি এরপরে এটা ভাবতেছিলাম যে এই কন্ট্রোভার্সি দেখার পরে। সো এটা রাকিন বলার পর অনেকে রাকিনের পক্ষে বলছে, আবার অনেক মানুষই বলছে যে 'টু সেন্স' পডকাস্ট যার ইচ্ছা তারা আনবে। রাকিনের কি যায় হুম, আসে? দুই দিকেই ফেয়ার পয়েন্ট। কোন দিকে কোন সমস্যা নেই। আমি এরপরে একা আমি নিজে ভাবতেছিলাম, আমি যে গত ৪ বছর ধরে ভিডিও করি, আ ৬ বছর ধরে ভিডিও করি, ৩ বছর ধরে ধরো পডকাস্ট টাইপ ভিডিও-টিডিও করি। আমি নিজেও কিন্তু কখনো তেমন কোনো ফিমেল গেস্ট আনি নাই। হুম, এবং তারপরে আমি ভাবতেছিলাম যে যদি আমি আনতে চাই তাহলে কারে আনবো? এবং এটাই। এরপরে আমি যখন ভাবা শুরু করলাম তখন আমার জাস্ট ৩ টা নাম মাথায় আসছে। আমি ১ আমি নাম্বার, বলবো কোনগুলা? হ্যাঁ, বলো। ডানা, কারিনা ওরা না, আসছে? ও না। অতটুকু সো জানা আমি নাই। ওকে, ওকে। আমি আমি আমার মাথায় জাস্ট ৩ টা নাম আসছে যাদেরকে আমার মনে হইছে যে এদের মুনজারিন আপু। আ হুম, সো মুনজারিন, একটা আপু আছে নাম হলো আম কৃষি নিয়ে ভিডিও বানায় পপি। আম আর আরেকজন হইল গিয়ে তান আ তাসনিম জারা, যে হুম, ডাক্তারি বিষয়ক ভিডিও-টিডিও বানায়। এর বাইরে আমি সিউর আরো কিছু আছে বাট এর বাইরে আমার মাথায় একজনও আসেনি যার সাথে আমি এমনে যে আর আমি মিলে গল্পগুজব করতেছি কোনো একটা টপিকে। আমার কোনো এরকম এজেন্ডা নাই যে ফিমেল আনবো না বা মেল আনবো বা এরকম আনবো না তো ওইরকম আনবো। ফিমেল এরকম কোনো আনতেই হবে। এজেন্ট বা আনতেই হবে এরকম কোনো অ্যাঙ্গেল এর আমার কোনো এজেন্ডা নাই। বাট আমি যখন ভাবছি তখন আমার মাথায়ও কোনো এরকম মানুষ আসেনি। এখন ৩০ বছর আগে যদি এই আলাপ হইতো, বা ধরো ১৫ বছর আগে যদি এই আলাপ হইতো, আমার মারা যদি এই আলাপ করত, তাহলে আমি বুঝতাম যে ফিমেল সিট নিয়ে যে বাসে মারামারি হয়, ওখানে তো ফিমেল ডেভেলপমেন্ট এরকম হবে না, যেখানে সবাই ইকুয়াল অপরচুনিটি পাইছে, সবাই উপরের দিকে হুম, উঠছে, হবে না। বাট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিন্তু মেয়ে কম নাই। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মেয়ে অনেক আছে। কিন্তু হুম, আমরা মেয়েদের নিয়ে যে টিপিক্যাল আ এই যে অবজেক্টিফাই এর যে টিপিক্যাল লাইন যে মেয়ে হুম, ইকুয়াল মেকআপ, পিঙ্ক জিনিসপত্র, 10 হ্যাঁ, রান্না-বান্না, হুম, কমেডি। এই হুম, এই ৪ টা ৫ টার বাইরে আসলেই কিন্তু বাংলাদেশের মেয়ে ইনফ্লুয়েন্স সমাজ অনেক কিছু করে এরকম না। হুম, এখন এটা কিন্তু বলা যাবে না যে তারা আসলে সুযোগ পায় না। যেটা আমরা মানে ট্র্যাডিশনাল ধরো উপদেষ্টা মেয়ে কম। আমাদের বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নারী কম, পুরুষ বেশি। এটা মানা যায় যে ৩০ বছর ৪০ বছর আগে বাংলাদেশের বয়স ৫০ বছর। ১ম ২০-৩০ বছর হয়তো মেয়েরা অত হুম, এডুকেশনের সুযোগ পায় না। এবার সমাজে ব্যাক হুম, হ্যান-ত্যান হাবি-জাবি। রিপল কিন্তু ইফেক্ট। ইনফ্লুয়েন্সার তো সবাই ধরো তোমার স্কুলে যারা ছিল তাদেরও ইন্টারনেট ছিল, তোমারও ইন্টারনেট ছিল। হুম, ইনফ্লুয়েন্সার হইতে তো তারপরেও কোনো একটা কারণে বেশিরভাগ নারী ইনফ্লুয়েন্সারই কেন জানি ওই যে পিঙ্ক জিনিস, মেকআপ, কমেডি, রান্না-বান্না। এর বাইরে আসলে খুব বেশি যায়নি এবং বিজনেসেও বেশিরভাগ আম উইমেন লেড স্টার্টআপ যেগুলো হইছে, তুমি দেখবে ওগুলা সব এই যে রান্না-বান্না, মেকআপ, জামা-কাপড় বেচা এগুলার অ্যারাউন্ডেই হইছে। তো এটা নিয়ে আমি ঐদিন ভাবতেছিলাম যে আসলে এই ব্যাপারটা কেন এমন হইল? কেন আমাদের আ হুম। মেয়েরা এই জায়গায় এত আসলো না? ওকে, সো আই থিংক এটার জন্য একটা মেয়ে আনসার দিলে ভালো হবে। আমরা নাইলে ম্যানসপ্লেনিং হয়ে যাবে, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। সো কমেন্টে যদি আপনারা কেউ থাকেন আর কেউ যদি গেস্ট হিসাবে আসতে চান, প্লিজ লেট আস নো। আপনার যদি কোনো স্টার্টআপ থাকে, ছেলে মেয়ে কোনো জেন্ডার আমরা বাদ দিব না। আ আমি হুম, যেটা আমার মনে হইছে, আ আমি ২ টা জিনিস এখন করা শুরু করছি অনেক কয়েক বছর ধরে হচ্ছে, এইসব বিষয়ে চুপ থেকে শোনার ট্রাই করি। বিকজ হুম, আমি বলাটাই কেউ না।
আর যেটা আমি শুনে বুঝতে পারছি সেটা হচ্ছে আমরা যেসব না চ্যালেঞ্জটা আমাদের যেখান থেকে মানে ধরেন মনে করি যে যেসব চ্যালেঞ্জেস আমরা ফেস করি আ ওগুলার অনেক আগে থেকে মেয়েদের চ্যালেঞ্জ ফেস করতে হয়। অ্যাজ সিম্পল অ্যাজ স্টার্টিং বাসা থেকে পারমিশন যেটা আমাদের জন্য কোনো ব্যাপারই না, রাইট? সো ওদের হুম, চ্যালেঞ্জটা আসলে অনেক আগে থেকে শুরু হয় যেটার জন্য ব্যারিয়ার্স গুলো ওদের জন্য অনেক বেশি। এবার আসেন হচ্ছে যে যারা পাইছে অপরচুনিটি ওরা কেন নাই? আমি আপনাকে বলি আমরাও যখন ব্রডকাস্ট করছিলাম সেম প্রবলেমটা ফেস করছি। আ এক হচ্ছে তো এমনিই সাপ্লাই কম অফ ক্রিয়েটরস বিজনেস ওইটা তো কম আছেই। সেকেন্ড হচ্ছে ওই যত যদি 60% ও যদি ধরেন 30% ও যদি আপনি মেয়ে ধরেন, 30% থেকে ক্যামেরা সামনে এসে কথা বলবে, ইন্টারভিউ দিবে কনফিডেন্টলি ওইটার আরো অর্ধেক হয়ে যাবে। সো 15%। এরপর ওই 15% আমি আপনার সাথে আমার কেমনে পরিচয় হইছে? র‍্যান্ডমলি একটা জায়গায় একদিন এসে টেবলে আমাদের দেখা হইছে। আমরা খুবই ভাইব করে ফেলছি। যেটা একটা অন্য জেন্ডারের সাথে বাংলাদেশে করা ডিফিকাল্ট। সো আমি আপনার সাথে ধুপধাপ যে নেটওয়ার্কিংটা করে সাথে করে ফেলছি। বাংলাদেশে ওই কনজারভেটিভ কালচারের জন্যই আমার নেটওয়ার্কিংটা অনেক লিমিটেশনস চলে আসতেছে। সো হুম। টু অ্যানসার ইউর কোয়েশ্চেন একটা মেয়ে অ্যানসার করবে এটা ভালো। অ্যান্ড বি এটা খুবই এমনিই সাপ্লাই কম। তার মধ্যে ওদের চ্যালেঞ্জেস ও বেশি প্লাস ওরা ব্যারিয়ারটাও বেশি। সো ওরা আসতেও পারে না আরকি। দ্যাটস হোয়াট আই থিংক। মেবি না, মেবি ইউর রাইট। কেউ একজন নারী কমেন্টে জানাইলে হয়তোবা, অথবা আপনি পুরুষ, আপনার যদি কোনো থটস থাকে আপনি কমেন্টে জানাবেন। আমার মনে হয় যে হুম, সাপ্লাই কমের, তুমি যদি টিকটকে যে জাজ করার চেষ্টা করো যে ১০,০০০ এর বেশি ফলোয়ার টিকটকে কোন অ্যাকাউন্টের আছে, তার মধ্যে কতজন মেয়ে ভার্সাস কতজন ছেলে। আমার ধারণা মেয়ে বেশি। এবং আমার ধারণা যদি ওই ভাই মেয়েদের, আপনি তো ওদেরকে ইন্টারভিউ করবেন না। ইউ নো হোয়াট আই মিন? মানে ট্রু, এটাই তো আমরা আমি বলতেছি যে কেন জিনিসটা আমাদের আ মেয়ে ইনফ্লুয়েন্সার সমাজটা ঐরকম, মেইন পয়েন্ট যেটা, ধরো আমি আর হুম, ইন্টারভিউ করব না তাদের, বা 2 সেন্স তাদের পডকাস্টে ডাকবেন, এটা কতটুক 2 সেন্স এর দোষ ভার্সাস এটা কতটুক উনারাই আসলে নাচানাচির বাইরে তেমন অত কিছু করেন না। হুম। এইটার দোষ। সো ওইটা নিয়ে আরকি আমি ভাবতেছিলাম। নাকি? হ্যাঁ, যার যা ইচ্ছা তা আসলে করতে অলসো পারে। আমি আরেকটা ইনসাইট দিই। ফিমেল হায়ার্স আর মাচ বেটার ইন কম্পেয়ার টু মেল হায়ার্স যারা ম্যারিড। বিকজ ওরা খুবই টাইমলি কাজ করে সবকিছু। সো আমার অবজারভেশন হচ্ছে একটা ম্যারিড উইমেন উইল মেক সিউর ৫ টার মধ্যে টু র‍্যাপ আপ হার ওয়ার্ক অ্যান্ড লিভ। বিকজ হুম, ওরা খুবই অর্গানাইজড ওয়েতে কাজ করে। whereas a man ওর তো পুরা রাত আছে। সো I হুম, feel like কয়েকটা জায়গায় ফিমেল হায়ারস আর ভেরি ইম্পোর্টেন্ট। আই ফিল লাইক হুম, এইচআর এ মেয়েদের থাকা খুবই ইম্পোর্টেন্ট। সো আমি এইচআর নিয়ে মানে আমরা এখন তো কোম্পানি যেটা বড় হচ্ছে অনেক ডিপার্টমেন্টস করতে হচ্ছে। সো এইচআর আমি চিন্তা করছি যে কনসিয়াসলি যে একটা মেয়ে হায়ার করব বিকজ ইটস জাস্ট ডিফিকাল্ট ফর আ গাই এইচআর টু ডিল উইথ উইমেন। সো অনেক জায়গায় আই থিংক মেয়েরা ফাটাই দিচ্ছে। অলসো স্টার্টআপস আছে। শাপলা নামে একটা কোনো স্টার্টআপ আছে। আই ফরগট কি দ্য করেন উনারা? শাপলা। ওরা হচ্ছে ট্যাক্স নিয়ে নাইস। ডিজিটাল ট্যাক্সেশন নিয়ে কাজ করে। আই থিংক দিস ইজ দ্য ওয়েবসাইট ইফ আ শাপলা আমি নামটা জেনে আবার বলবো আপনাকে। বাট বেসিক্যালি আপুটার নাম হচ্ছে ইলিয়াস ভাইয়ার সাথে আই থিংক দে আর কানেক্টেড। সো ওরা বেসিক্যালি দে ডু ট্যাক্সেশন অ্যান্ড স্টাফ। আমরা একটু পরের পডকাস্টে উনাকে এনে উই ক্যান প্রবাবলি ডিসকাস। বাট বেসিক্যালি আছে ফিমেল স্টার্টআপ আছে, শেপ আছে। ইটস আ লঞ্জারি ব্র্যান্ড। Shape is a startup about women, so count হবে ওয়েমেন না। ও আচ্ছা যেটা হুম, মানে ইটস লাইক জেন্ডার স্পেসিফাইড হ্যাঁ, প্রোডাক্ট না, লাইক রাইট? নরমাল জিনিসপত্র ওকে। আই নিয়ে উইল কাজ থিংক করতেছে অ্যাবাউট এরকম। ইট অ্যান্ড নেক্সট পডকাস্টে আমি আপনাকে দিব। আমার ওকে, এটা ঠিক আমার আছে। We will থ্রিলের create a হচ্ছে। list. হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। বলেন। এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলা খুবই, তোমার মনে আছে? আমি জানি না তুমি জানো নাকি? আ ওই যে আমি একটা পডকাস্টে একবার বলছিলাম যে মেয়েদের ছুটি পাওয়ার একটা হ্যাক, যে প্রেগন্যান্ট হুম, থাকলে ৬ মাস ছুটি। এরপর আমাকে নিয়ে একদম দিন কর্নারে হাবিজাবি গালাগালি, কঠিন অবস্থা। দিন এইজ ওয়েল হ্যাঁ। হুম। সো এটা মেবি মেয়েদের এসব নিয়ে কথাবার্তা বলা স্টিল টু আর্লি। আরো কিছুদিন গেলে কথাবার্তা Yeah, বললে ভালো হয়। ফিমেল একটা আমরা ডেডিকেটেড এপিসোড রাখবো। দরকার হলে মান্থলি রাখবো if we find enough female entrepreneurs and we'll try to promote it যখন আমাদের নিজেদের প্রমোশন হবে। So yeah,
ইয়েস। ওকে, কুল, লেটস কুল। মুভ অন। হুম। মিস্টার ওয়ান্ডারফুল বলছিল যে কোনো একটা ইন্টারভিউতে বা অনেক জায়গায় উনি হয়তো বলছে যে উনার পোর্টফোলিওতে যত স্টার্টআপ আছে তার মধ্যে ফিমেল ফাউন্ডার সেগুলার পারফরম্যান্স সবসময় সবচেয়ে ভালো। এবং হুম। উনি সবসময় ইনভেস্ট করার সময় চেষ্টা করে ফিমেল লেড বা ফিমেল ফাউন্ডেড স্টার্টআপে ইনভেস্ট বাট করতে। এটার কারণ ওগুলো পারফরম্যান্স বেটার হয়। কনক্লুশনটা কি? যে ফিমেল ওরা কি বিকজ অফ দ্য প্রোডাক্ট নাকি অন্য কোনো কনক্লুশন দিছিল? বিকজ উনি উনার হুম, উনার উত্তর ছিল যে ফিমেলরা আর কি ওই যে তুমি যেটা বললা বেটার অর্গানাইজ, হুম, টাইম হুম, ম্যানেজমেন্ট বেটার, অনেক কিছু বেটার করতে পারে কম্পেয়ার টু হুম। তাদের মেল কাউন্টার পার্টস। আমি জানি না বাংলাদেশের জন্য ব্যাপারটা কতটুকু সত্য, ইন কে জানে। ইন জেনারেল ভাই ফিমেলরা জাস্ট মানে ওদের ইভেন উইথ ওয়ার্ক অনেক হাইজিন ফ্যাক্টর মেইনটেইন করে আমার কাছে মনে হইছে। অ্যাটেনশন টু ডিটেইল একটু বেটার, ডিজাইন সেন্স একটু বেটার, টেস্ট ওভারঅল একটু বেটার আরকি বিকজ I don't know লজিকটা কি বাট আমার কাছে এটা মনে হইছে আমার ছোট নলেজে। ওকে, লেটস মুভ অন। আপনি কি chess.com নিয়ে কি আমরা কথা বলছিলাম? আমার মনে নাই। I don't চেস ডট think কম নিয়ে বলছি। আমরা অনেক আগে কথা বলছিলাম অন্য একটা পডকাস্টে বেটার বিবির কোনো একটা, বাট আবার ও বলতে পারো, কোনো ওকে। সমস্যা নেই। না সো chess.com যারা জানেন না chess.com 150 মিলিয়ন করতেছে। ইটস a আমি billion তোমাকে dollar হুম, আমি তোমাকে বলেন, একটা বলেন। স্যাড কাহিনী বলবো, সরি তুমি চেস ডট কমের কাহিনীটা শেষ করো তারপর বলতেছি আমি। হ্যাঁ, আমি একটু জাস্ট কনটেক্সট এ দিয়ে দিই। সো হ্যাঁ, chess.com ইজ বেসিক্যালি আপনি অনলাইনে ফ্রেন্ডের সাথে চেস খেলতে পারবেন। প্লাস আপনি আ শিখতেও পারবেন। সাবস্ক্রিপশন আছে। সো আপনাকে মুভস শিখাবে। আপনার গেমটা শেষ হওয়ার পর কত খারাপ বা পারফর্ম করছেন ওইটা নিয়ে কথা বলতে পারবেন। আমি chess.com নিয়ে বলব না। আমি অন্য কিছু নিয়ে বলতাম বাট আপনি শেষ করেন chess.com এর স্টোরিটা। so আমরা প্যাসিভ জার্ন খুবই স্যাড স্টোরি এবং এটা আমি হুম, কোথাও আগে বলি নাই। হুম, আমি হঠাৎ করে ৩-৪ মাস আগে, সো রোজার ঈদ বা কোরবানি ঈদের আগে হুম। আমি ঠিক করছিলাম যে আমরা ব্রেইনস্টর্ম করতেছিলাম যে প্যাসিভ জার্নালে নতুন কি কোর্স লঞ্চ করা যায়, এবং অনেকদিন ধরে কিডস সেকশন একটা লঞ্চ করতে চাচ্ছি আমরা। বাচ্চা-কাচ্চাদের বিভিন্ন জিনিস শিখানোর জন্য, এবং খুব সিরিয়াস জিনিসপত্র না। সিরিয়াস জিনিসপত্র বড়দের আমরা শিখাচ্ছি। বাচ্চাদের জন্য ভাবতেছিলাম দাবা খেলা শিখাবো, ড্রইং টাইপ কিছু, গিটার টাইপ কিছু, ম্যাজিক টাইপ এই টাইপ জিনিসপত্র। তো ভাবতে আম চেস ফাইনাল যখন হইছে তখন আমি I know চেস where this is going. হুম, আমি কয়েকজন চেস গ্র্যান্ড মাস্টারের সাথে কথা বলছি যে কোর্স বানানোর ব্যাপারে। তো চেস গ্র্যান্ড মাস্টার মধ্যে একজন গ্র্যান্ড মাস্টারের সাথে আমার কথা হইছে, এবং কথা হইছে, মিটিং হইছে খুবই ভালো, এরকম জুম মিটিং, খুবই ভালো জুম মিটিং। তার সাথে অনেক কথা, তার ছেলে আমার ভিডিও দেখে, হ্যান ত্যান সবকিছু নরমালি কথাবার্তা হইছে। কন্ট্রাক্ট পাঠাইছি, কন্ট্রাক্ট সাইনও হইছে। পরের সপ্তাহ থেকে রেকর্ড শুরু হবে, ৭ দিনের মতো রেকর্ড হবে। উনিও বলল যে এই ৭ দিনই পারবে, তারপরে আবার উনি আরেকটা ট্যুরে কোথায় চলে যাচ্ছে দাবা খেলতে। সব ফাইনাল। এবং একদম কন্ট্রাক্টরে পাঠায়ও দিছি সাইন করে। তো সব ফাইনাল। হঠাৎ করে সকালবেলা নিউজ, পরের দিন আমি দেখি যে 'প্রথম আলো' না কার নিউজ যে দাবা খেলতে গিয়ে খেলার সময় হার্ট অ্যাটাক করে মারা গেছেন জিয়াউর রহমান। তো পুরা আমি শকড যে কিভাবে হলো? তার ৩-৪ দিন আগে আমার সাথে উনার কথা হইছে। এবং তারপরে আমি সাথে WhatsApp উনাকে মেসেজ পাঠাইছি। মানে উনার সাথে WhatsApp এ কথা হচ্ছে উনার আইডিতে যে একটা নিউজ, আমি তখনও মনে হয় নাই যে সত্যি। মনে হচ্ছে অসুস্থ হয়তো বা ফেক নিউজ তো অনেক হয়। অনেকেই আছে এরকম নিউজ আসে যে মারা গেছে, তারপর দেখা যায় আসলে কিছু হয় নাই। দেখা গেল সত্যি, এবং তার কিছুদিন পর উনার ছেলে আমাকে মেসেজ পাঠাইছে যে এরকম একটা জিনিস হওয়ার কথা ছিল বাট হইল না এই কারণ। আমি পুরাই শকড যে এটা কি হইল? এবং এই সেম জিনিস আমার সাথে আরেকবার হইছে। আরেকজন মানুষ, উনার নাম বলতেছি না যেহেতু উনার সাথে কোনো আসলে ইয়ে-টিয়ে ছিল, এমনি আরকি সোশ্যাল মিডিয়ায় উনি জনপ্রিয় গায়ক। তো উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এবং তারপরে আমি অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করার পর উনি আমাকে জিজ্ঞেস করছে উনি TikTok এ আমার ভিডিও অনেক দেখে-টেখে। এখন TikTok এ কিভাবে গ্রো করা যায় এটা নিয়ে কথাবার্তা বলার জন্য। অবশ্যই তার ৭ দিন পর দেখি উনি মারা গেছেন। তো জাস্ট এগেইন অদ্ভুত ঘটনা। আচ্ছা উনি কি I know this is a weird question বাট উনি কি হিন্দু? আ আমি ঠিক সিউর না। আচ্ছা বিকজ আমার সাথে এরকম একটা ক্রেজি জিনিস হইছে। এই সো পুরো হরর টাইপ এপিসোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগেইন এরপরে আমি নিজেই কিছুদিন ভয় ছিলাম যে এরকম কি হচ্ছে আমার সাথে? এরকম আমার কেন হচ্ছে তাদের আমার সাথে? সাথে কি হইছে আমি বলি। সো মানে আমাদের ব্র্যান্ডের ওখানে একটা মিউজিশিয়ান এরকম টি-শার্ট বানাইতো। তখন আমাদের কোনো পার্টনারশিপ এখনো ইনফ্যাক্ট কোনো পার্টনারশিপ মার্চ আমরা লঞ্চ করি না। সো ওখানে উনি কি করতো আমাদের থেকে কাস্টম মার্চ বানায়। উনি মিউজিক উনি একটা নিশ মিউজিশিয়ান। উনি মার্চ সেল করতো। সো মার্চ দেখলাম যে একই কাস্টম টি-শার্ট কয়েকটা যাচ্ছে। সো আমি বুঝলাম যে আচ্ছা এটা মনে হয় কিছু একটা সাম ফ্যান্ডম যেটা আমি জানি না। সো এটা হচ্ছে। তারপরে আমাকে আমার এমপ্লয়ি একজন বলছে যে, "ভাইয়া এরকম একজন পার্টনারশিপ করতে চাচ্ছে।" আমি বলছি, "আমরা এখন পার্টনারশিপ করতেছি না।" বলছে, "তাও একটু কথা বলে দেন।" আমি বলছি, "আচ্ছা বলব। ঠিক আছে। সমস্যা নাই। আপনার কথা বলছে।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে।" কাট টু
I see a headline যে some musician dies randomly and ও মিউজিশিয়ানটার নাম ছিল। সো আমি বলছি আচ্ছা ঠিক আছে ইটস স্যাড একটা মিউজিশিয়ান টাকা নিয়ে স্ট্রাগল করতেছিল এরকম নিউজ। আমি একদিন আমার মেসেজ রিকোয়েস্ট দেখি অ্যান্ড মেসেজ রিকোয়েস্টে ওই মিউজিশিয়ানটা আমাকে বলছে যে আই ওয়ান্ট টক টু ইউ। আমরা এরকম এরকম আমার মার্চ বানাতে চাই, আই এম নট ডুইং ওয়েল ফাইন্যান্সিয়ালি, সো আই থট আমরা যদি একটা পার্টনারশিপ করতে পারি। সো ওটা রিপ্লাই দিতে পারি নাই। ওয়ার্স পার্ট, উনার একটা মার্চ বানানো আছে যেটা এখনো মানে ওটা যে রয়ে হুম। গেছে আরকি। যেটা এখনো আনসোল্ড। সো এটা খুবই আই আন্ডারস্ট্যান্ড হাউ ইউ ফিল, মানে যে এটা কতটা অদ্ভুত, অদ্ভুত। ট্রমাটাইজিং। এটা আমি আপনাদের মানে যেহেতু এই কথা চলে আসলো, আমি সবাইকে এইটাই আরেকবার রিমাইন্ডার দিব যে ইউ নেভার নো কার সাথে আপনার কখন শেষ কথা। কখন এমন শেষ হইতে দেখা পারে যে হয়। এটা আমাদের শেষ পডকাস্ট, এমন হইতে পারে এটা আমার আল্লাহ লাস্ট মাফ ভিডিও। করুক। আপনার হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ মাফ হুম, করুক, আপনার সাথে আমাদের দেখা হবে না। এরকম হুম, যেকোনো কিছু যে কারো সাথে হয়ে যাবে। যখনই আপনি যার সাথে কথা বলতেছেন এটা একটু মাথায় রাখেন হ্যাঁ, যে হইতে পারে এটা আপনার তার সাথে শেষ হ্যাঁ। কথা। খুবই মাফ অদ্ভুত করে দিন। দুনিয়া। হুম। আল্লাহ মাফ করুক। যাই হোক, ওকে, তো হ্যাপি লেটস নোট। গো ব্যাক। একজন হ্যাঁ, একজন হ্যাপি নোট। কমেন্টকে তো আমি এজন্যই এনেছিলাম পডকাস্টে। আমি জোক করতেছিলাম না কিন্তু। সো সো বেসিক্যালি সো এটা যে গেল তো chess.com, আপনি এটা নিয়ে বলছিলেন। বাট আমার এই জন্য মাথায় ছিল তাই আমি একটু আরেকটা অ্যাঙ্গেল বের করছি। সো ম্যাগনাসকে তো চিনেন, রাইট? দ্য নাম্বার হুম, 1 চেস হুম। প্লেয়ার। হি হ্যাজ আ স্টার্টআপ। ডিড ইউ নো? সো আপনি না, যদি প্লে ম্যাগনাসে যান, আমি একটু প্লে শেয়ার ম্যাগনাস। করি। সো ওর ২ টা আছে অ্যাকচুয়ালি স্টার্টআপ অ্যান্ড আই থিংক একটা হ্যাজ রেইজড আ লট অফ মানি। সো এখানে ম্যাগনাস চেস চেস একাডেমি, এখান একাডেমি। থেকে হ্যাঁ, এখান থেকে ইউ ক্যান প্লে ওর নামে স্টার্টআপটা। অ্যান্ড দেন দেয়ার ইজ আরেকটা হচ্ছে ওয়ার ইজ দ্য স্টার্টআপ? প্লে ম্যাগনাস, সো আরেকটা হচ্ছে ফ্যান্টাসি চেস। ফ্যান্টাসি চেস হচ্ছে ওর আরেকটা কোম্পানি যেটাতে আই থিংক হি ওনস অ্যাবাউট 60%. So this is also doing very well. Chess.com actually wanted to buy the shares, but এখনো পারছে নাকি আমি শিওর না। সো এখান থেকে $15 যেটা পার মান্থ হুম, ম্যাগনাস, আ প্লে ম্যাগনাসের। এবং প্লে ম্যাগনাসে যদি আপনি $15 পার মান্থ দেন তাহলে আপনি হ্যাঁ, আ কি পাবেন? তাহলে আপনি পাবেন হইল টুয়েন চেস বিষয়ক ট্রেনিং। হুম, হুম। সো হ্যাঁ, আপনার হচ্ছে প্লাস আই থিংক মেম্বারশিপ। অ্যারাউন্ড $20 এর মতো এভারেজ ওদের মান্থলি মানে পার ইউজার থেকে আসে। অ্যান্ড আই থিংক ইটস গ্রোইং ওভার আই থিংক 3 মিলিয়ন পার ইয়ার, এরকম কিছু একটা নাম্বারস। বাট নাইস। দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ চেসের মতো একটা বোরিং জিনিসকে দে হ্যাভ মেড ইট কুল। প্লাস ম্যাগনাস আছে, সো হি ইজ লাইক দ্য ফেস অফ চেস, নাম্বার 1 চেস প্লেয়ার। সো আই ফিল লাইক এই জিনিসটা আর কোথায় রেপ্লিকেট করা যায়। সো ফ্যান্টাসি চেস কখনোই আমি ভাবি নাই যে ফ্যান্টাসি চেস হবে। ফ্যান্টাসি হুম, ফুটবলও ফ্যান্টাসি ফুটবলও নার্ডরাই খেলে। হ্যাঁ, ফ্যান্টাসি হ্যাঁ। ফুটবল নরমাল খেলে। এখানে তোমার বাট ফ্যান্টাসি চেস হইলো ফ্যান আল্ট্রা নার্ডদের জন্য। বাট ফ্যান্টাসি ফুটবল কিন্তু ক্রেজি ভাই। হ্যাভ ইউ সিন এনিওয়ান হ্যাঁ। হু ওয়াচেস? ভাই জান দিয়ে ফেলবে। তো বাজিও ধরা যায়। সো দেন দেয়ার ইজ ফ্যান্টাসি চেস আছে। ওর ২ টা কোম্পানি আছে। আরেকটা হচ্ছে যেটা ছিল ফ্যান্টাসি চেস আর প্লে ম্যাগনাস। সো দোনোটা স্টার্টআপ। সো চেসের মতো একটা বোরিং স্টার্টআপ এখন, মানে বোরিং বলতে আমিও চেস খেলি। বাট হুম, বেসিক্যালি কোট অন কোট বোরিং। আম সো এরকম স্টার্টআপ গুলা, এটা কিন্তু নিশ অত ছোট নিশ না। বাট আই ফিল লাইক হুম, আমরা যখন নিশ বলি, ওই নিশটাতে অনেকে ইগনোর করে। অ্যান্ড এইসব নিশে যদি আপনি ঢুকেন, এখানে ডিসরাপশন করার অনেক অপরচুনিটি আছে। সো দিস ট্রু। ওয়াজ ওয়ান ক্রেজি ইনসাইট তোমার যেটা মনে আই আছে থিংক যে আম হুম, গত বছর ইন্ডিয়ান শার্ক ট্যাঙ্কে চেস শিখানোর একটা প্ল্যাটফর্ম আসছিল। আমার এই মুহূর্তে নাম মনে নেই, বাট বাচ্চাদের চেস শিখানোর একটা প্ল্যাটফর্ম গত বছর আসছিল। চেস হুম, হুম, মোটামুটিভাবে আমি যদি স্ক্রিন শেয়ার করে তোমাকে দেখাই স্ট্যাটটা। আম হুম। ওয়েট, তোমার স্ক্রিনে আমি কিভাবে কাটবো? ওকে, আমি কেটে গেছে। সরাই দিচ্ছি। হ্যাঁ, হুম, ওকে, নাইস। সো আমি যদি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাই, চেস হলো চেস ডিক্লাইনিং ছিল অনেকদিন পর্যন্ত। সো এটা হলো চেসের ইন্টারেস্ট ওভার টাইম ওয়ার্ল্ড ওয়াইড। চেস এর উপরে মানুষের ইন্টারেস্ট ডিক্লাইন করতেছিল করতেছিল করতেছিল। হঠাৎ করে 2016-17 এই টাইম, এই ফেজটার পরে চেসের ইন্টারেস্ট আবার বাড়া শুরু করছে ধাপ হুম। করে। এবং এই যে একটা শেপ কোভিডে আপনারা পিক দেখতে হওয়ার পাচ্ছেন। কথা, রাইট? হ্যাঁ। কোভিডের সময় যে এরকম টাইমে ছিল কোভিড, যে সময় খুবই বড় একটা পিক পাইছে এবং এই সময় বের হুম। হয়েছিল হইলো ওই যে নেটফ্লিক্স শোটা, কি জানি, নেটফ্লিক্স একটা চেস নিয়ে খুব জনপ্রিয় শো হইলো। ও হ্যাঁ, নামটা হ্যাঁ, মনে সাম পড়তেছে না আপনাদের। কার্টুন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, না, কার্টুন না, একটা টিভি শো ছিল। যাই হোক, আপনারা যাদের নাম মনে আছে তারা হ্যাঁ। লিখতে পারেন, নামটা মনে পড়তেছে না। যাই হোক, ওই সময় আবার পিক হলো। বাট চেসের উপরে ইন্টারেস্টের পুরোপুরি একটা শিফট দেখা গেছে, যেটা পুরো একটা ডিক্লাইনিং
গেম ইন্টারেস্ট বেস গেম ছিল, এখন এটা আবার উপরের দিকে আস্তে আস্তে উঠতেছে হ্যাঁ, সো এবং মনে ইন্ডিয়াতে হচ্ছে যে আপনার একটা উঠতে থাকবে। কমেডিয়ান আছে সামির রানা। ওর হি মেড চেস পপুলার। সো ও কি করতো কমেডিয়ানসদেরকে আনতো and then it was a huge deal. Like he had millions of viewership. So chess competition করতো from মানে ও তারপরে he also interviewed ইন্ডিয়ার গ্র্যান্ডমাস্টারটার নাম ভুলে গেছি বাট ওনাকেও ইন্টারভিউ করে it was big. So সামির রানা single handedly made চেস cool. সো চেসের প্রবলেমটা হচ্ছে এক তো হচ্ছে নিয়মগুলো বুঝা প্লাস একটা ব্র্যান্ডিং ইস্যু আছে যে চেস মানে ইন্টেলেকচুয়াল আপনি বোরিং এইসব। সো সামির রানা যেটা করছে কমেডি থ্রু দিয়ে হি মেড একদম চেস সিম্পল আর কি, বুঝছেন? সো এটা গেল। আচ্ছা, এখন চেস নিয়ে আর কিছু আছে? তাহলে আমি আরেকটা চেস জিনিস নিয়ে ওই বলি। নেটফ্লিক্সে যে শোটার কথা বলছিলাম ওটার নাম ছিল দ্য কুইন্স গ্যাম্বিট। আমি মাত্র কুইন্স আবার গ্যাম্বিট, সার্চ দিয়ে কুইন্স বের করলাম, গ্যাম্বিট। ভুলে ইয়া, ইয়া, গেছিলাম ইয়া। নামটা। হ্যাঁ, ওকে। সো আপনি এখন যখন আপনাকে কেউ ফাইল-টাইল পাঠায় বা আগে যখন পাঠাইতো, এটা আগে ওয়াজ আ হিউজ প্রবলেম। এখন ক্যানভায় চলে আসছে। পিএসজি ফাইল যেগুলো থাকে না, যেগুলো ফটোশপ ফাইল, হুম, এগুলো ওপেন করা ওয়াজ আ হিউজ চ্যালেঞ্জ, রাইট? সো আমি অনেক আগে, আরো আজ থেকে মনে হয় ২ বছর হবে। ২ বছর আগে আমি একটা অ্যাপ বাইর করছিলাম, ফটোপি। সো হুম। ফটোপি নিয়ে কি আমরা ডিসকাস করছিলাম আগে? যদি আমরা না করি করে নাই, থাকি, বাট আমি ওকে। চিনি ফটোপি। ওকে, সো ফটোপি হচ্ছে বেসিক্যালি ফটোশপ বাট ক্যানভার মতো। সো ইটস ক্রেজি গুড। সো আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি, আর যারা ফটোশপ দেখছেন, আপনি ফটোপিতে যাবেন, দেখেন একদম ফটোশপ যেভাবে হয় আপনি ওভাবে ইউজ করতে পারবেন। এখানে অ্যাডস আছে যেখান থেকে ওরা টাকা কামায়, আর এটাই ওদের হচ্ছে 90% রেভিনিউ স্ট্রিম। পিএসডি ফাইল, এআই ফাইল সবকিছু আপনি এখানে পিডিএফ খুলতে পারবেন। আর এটা ওয়াই ইট ওয়ার্কস ইজ বেসিকলি আপনি যখন ইন্টারফেসটা দেখবেন একদম ফটোশপের মতো। সো যে হুম, ফটোশপ ইউজ করছে একবার, ওর জন্য এটা নতুন কিছু না। whereas ক্যানভা বা এরকম কিছু হলে একটু নতুন কিছু টাইম লাগে। সো লার্নিং কার্ভটা খুবই ছোট। আর এখানে হচ্ছে আপনি ইমেজেস দিবেন। সো আমার যেটা প্রবলেম হইতো, আমাকে যখন ফটোশপ ফাইল পাঠাইতো, এক হচ্ছে ফটোশপ এক্সপেন্সিভ, বাইরের দেশের কনটেক্সটে বলতেছি। লোকালি টরেন্ট করে ফটোশপ নামানো একটু ব্যাড বাজ। আর এখানে আপনি জাস্ট অনলাইনে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি ইউজ করতে পারবেন। সো ফটোপি ইজ ডুইং 1.5 মিলিয়ন ইন রেভিনিউ হুম, and with 0 employees. হুম। And so and specifically বলে ওর মেইনটেনেন্স এক্সপেন্স হচ্ছে $700 and I think 50 per month for hosting, আর ইয়ারলি ডোমেনের জন্য $16। সো ওর $1000ও ইয়ারলি কস্ট নাই, and it's নাইস। basically 0 employees, so solopreneurship, আর obviously কন্ট্রাক্টে অনেকজনের সাথে কাজ করে। How crazy is that? নাইস। Insane. অনেক পেইড টুলের ফ্রি টুল অনেকে এরকম অনেক স্টার্টআপ আমি দেখছি যে একটা খুব জনপ্রিয় পেইড টুল আছে, ওইটার কোনো একটা হয় ওটা পুরোটাই ফ্রি অথবা ওটার কোনো একটা ভার্সনকে ফ্রি করে দিয়ে হুম। সেটার উপরে অ্যাড বসায় ইনকাম করার চেষ্টা করে, এবং অনেক মানুষ বিভিন্ন সময় করছে। সব ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায় নীল প্যাটেলের অনেক এক্সাম্পল আছে যেখানে উনি ধরো হ্যাঁ, বয়স হয়ে যাচ্ছে, আমি ইদানিং নাম-ধাম সব ভুলে যাচ্ছি। হ্যাঁ, উনি আমিও কিওয়ার্ডের ভুলে একটা যাচ্ছি। কিওয়ার্ড রিসার্চের একটা টুল ছিল যেটা কিওয়ার্ড ভলিউম দেখা যেত। সেটা আগে পেইড টুল ইয়া, ছিল। ইয়া। এরপর উনি এটা কিনে হ্যাঁ, ফ্রি হ্যাঁ, করে দিল হ্যাঁ। এবং তারপর উনার নীল ওয়েবসাইটে নীল ইমপ্লিমেন্ট কিন্তু করল। ফটোপিও কিনতে চাইছিল, পারে নাই। নাইস। নীল আই থিংক ৯ বার অ্যাটেম্প্ট করছে। এভরি আদার মান্থ নাকি ওকে কিনতে চাইত। বাট ও একটা বেচবে না বলছে। তুমি কখনো তুমি যেহেতু বড়লোক, সো তুমি অনেক ওয়াও! ব্যাংক স্টেটমেন্ট-টেটমেন্ট দেখো। হুম, ব্যাংক স্টেটমেন্টের একটা খুব বড় সমস্যা হইল আ ব্যাংক এটা আমার এমনি randomly মাথায় আসলো যখন তুমি ফটোপি হুম, দেখাচ্ছিলা। ব্যাংক স্টেটমেন্টের একটা বড় সমস্যা হলো ব্যাংক স্টেটমেন্ট পিডিএফ এ থাকে। যেই ব্যাংক হুম। থেকেই আপনি নেন সেই ব্যাংকেরই ব্যাংক স্টেটমেন্ট পিডিএফ এ আসে এবং লক করা আ থাকে। পি লক করা থাকে, জন্ম তারিখ-টারিখ দিয়ে আনলক হুম, করতে হয় এবং পিডিএফ থেকে কোনো ইনফরমেশন, ধরেন আমি একটা ব্যাংক স্টেটমেন্ট নামাইলাম আমার গত মাসের। আমার কত টাকা আ এক্সেল এ থাকলে আসলে যোগ-বিয়োগ করা অনেক সহজ, যেটা পিডিএফ এ থাকলে করা যায় না। এবং এই কারণে কিছু স্টার্টআপ আছে যাদের সোল পারপাস ই হইলো ব্যাংক হুম, স্টেটমেন্টকে পিডিএফ থেকে এক্সেল এ কনভার্ট করা। হুম। যেরকম এই যে এই আমার এই লাগবে এটা। এইটা। হুম, হুম। তো তুমি যদি এটা দেখো bankstatementconverter.com, ওদের বিজনেসটাই হইলো ওরা, তুমি এখানে ব্যাংক স্টেটমেন্ট দিবা, ওরা পিডিএফ টাকে এক্সেল এ কনভার্ট করে দিবে হুম, এবং
তুমি প্রত্যেক ২৪ ঘন্টায় ১ পেজের স্টেটমেন্ট হলে ফ্রি। যদি ৫ পেজ হয় তাহলে রেজিস্ট্রেশন করলে ফ্রি এবং যদি তুমি ওদের কোনো একটা প্রাইসিং প্ল্যান কিনো তাহলে যে হ্যাঁ। $৩০ পার মান্থে ৪০০ পেজ ফ্রি। এবং আমি এই ফাউন্ডারকে টুইটারে দেখি ও রেগুলারলি ওর ইনকাম হুম, শেয়ার করে যে গত হুম। মাসে ব্যাংক স্টেটমেন্ট থেকে এত ইনকাম হইছে, অত ইনকাম হইছে। প্রতি মাসে $৭,০০০, $৮,০০০, $৯,০০০ এরকম ইনকাম হয়। জাস্ট ওয়াও! এই ব্যাংক অ্যান্ড স্টেটমেন্ট জিরো কনভার্ট করে করে। সোলোপ্রেনারশিপ কোনো এমপ্লয়ি-টেমপ্লয়ি 100% রাখে না। জিরো এমপ্লয়ি, হ্যাঁ, ওর হ্যাঁ, নিজেরও মনে হয় তেমন কিছু করা লাগে না। জাস্ট এই হ্যাঁ। ডোমেইন হোস্টিং ফি এবং গুড বিজনেস। ভাই $৭,000-10,000 ইনকাম ফানিয়েস্ট হচ্ছে। জিনিস আপনি এটা বলছেন। আমার ঈদের সময় আমার সামথিং হ্যাপেন্ড ওয়্যার আমি ব্যাংকের সাথে আমি ঈদের সময়। সো আমি তখন ঈদের সময় তো ফ্রি টাইম সো আমি সব হিসাব নিয়ে বসতেছি। মনে আছে আপনাকে বলছিলাম যে ওই অডিট নিয়ে। সো অডিটর ছিল। তখন আমার পিডিএফ আমি পিডিএফ থেকে এক্সেল কনভার্ট করতে পারতেছি না। ব্যাংক থেকে এক্সেল দেয় না। আমি ৮ টা না ৯ টা অ্যাকাউন্ট করে এরকম এই যে ডেইলি লিমিট থাকে তো, আমি সবগুলাতে আপলোড করে এক্সেলে নিছি। এররও হয় কিন্তু, এররও হয়। সব কনভার্ট হয় না। আর বাংলাদেশী পিডিএফ গুলো একটু উইয়ার্ড ভাবে স্ট্রাকচারড। সো টুইটার ব্রাজিলে ব্যান হয়ে গেছে। ব্রাজিল ছিল ওকে। 5th লার্জেস্ট ডিজিটাল মার্কেট। সো 5th লার্জেস্ট মার্কেট যেখান থেকে ফিফ সবচেয়ে বেশি ডিজিটাল ইউজার আসতো। হুম, এরকম ছিল ব্রাজিলের মার্কেট। ব্রাজিলের জনসংখ্যা অনেক এবং যেটা কাহিনী শুরু যেটা সেটা হলো ব্রাজিলের যে ফার রাইট মানুষজন, প্রত্যেক হুম, দেশেই ফার রাইট প্রত্যেক দেশের পলিটিক্যাল স্পেকট্রাম হইলো লেফটে অনেক মানুষ থাকে, রাইটে অনেক মানুষ থাকে। একদল বলে অ্যাবর্শন ভালো, একদল বলে অ্যাবর্শন খারাপ, হাবি-জাবি এবং যেসব সোশ্যাল মিডিয়া তাদের বেশিরভাগই এতদিন পর্যন্ত তেমন কিছু পাবলিকলি বলতো না। বাট ইলন মাস্ক টুইটার কেনার পরে থেকে ও ফার রাইটদের সাথে বেশি অ্যালাইন করে হুম, এবং ওর ফিলোসফি হইলো যে ফার রাইটরাও যা ইচ্ছা বলতে পারবে বিকজ ফ্রিডম অফ স্পিচের পছন্দ ইলন মাস্কের ফ্রিডম অফ স্পিচ। হুম, তো এই ব্রাজিলে ফার রাইট পলিটিক্যাল পার্টি যারা ছিল তাদের কিছু অ্যাকাউন্ট ছিল যে অ্যাকাউন্টগুলো ব্রাজিল সরকার টুইটারকে ব্যান করতে বলছিল। ফার্স্টে হুম, পোস্ট ডিলিট করতে বলছিল, পরে ব্যান করতে বলছিল। ২ টার কোনটাই এক্স করে নাই। এবং না করার পরে আম লিগ্যাল ব্রাজিল সরকার টুইটারের বিরুদ্ধে মামলা-টামলা এসব করার পরে তেমন কিছু হয় নাই। এবং হুম, তারপরে ব্রাজিল সরকার আরেকটা নিয়ম করে যে যেসব সোশ্যাল মিডিয়া আমাদের দেশে অপারেট করবে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার আমাদের দেশে লিগ্যাল রিপ্রেজেন্টেশন থাকতে হবে। আমাদের দেশে ওদের যে সাবসিডিয়ারি কোম্পানিটা আমাদের দেশে অফিস থাকতে হবে সোজা বাংলায় বললে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আ যাতে ওদেরকে যখন লাগে ধরে-টরে মারতে পারে। যা ডিরেক্ট আমাদের যাতে দেশে এটা কথাবার্তা ট্রাই বলা যায়। করছিল। আমাদের দেশে এটা ট্রাই ডিরেক্ট যাতে করছে। পাওয়া যায়। হ্যাঁ, সো হ্যাঁ। টুইটার রাজি হয় নাই অফিস দিতে এবং টুইটারকে শেষ পর্যন্ত ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। ব্রাজিল সুপ্রিম কোর্ট দিছিল যে আমাদের দেশে আপনারা ২৪ ঘন্টার মধ্যে অফিস একটা লিগ্যাল করেন। রিপ্রেজেন্টেটিভ দিবেন। নাইলে আমরা ব্যান করে দিব। সো টুইটার কিছুই করে নাই এবং তারপর আসলে পরের দিন সকালে উঠে ব্রাজিলের মানুষজন দেখছে যে টুইটার ব্যান। পুরা দেশে এখন আর টুইটার ইউজ করা যাচ্ছে না। ভিপিএন দিয়ে মানুষ ইউজ করতেছে। টুইটারের ব্রাজিলে ব্যাপক বাংলাদেশে তো টুইটার জনপ্রিয় না, বাট ব্রাজিলে টুইটার ব্যাপক জনপ্রিয় ছিল। হঠাৎ করে টুইটার ব্যান হয়ে গেছে। সো টুইটারের ইনফ্লুয়েন্সাররা অনেক বড় বিপদে আছে। ব্রাজিল বেসড টুইটার ইনফ্লুয়েন্সার হুম, যারা অনেক ইনফ্লুয়েন্সার ছিল এরকম। মজার কাহিনী হইল আরেকটা অ্যাপ আছে ব্লু স্কাই সোশ্যাল। এই অ্যাপ তেমন কেউ চিনে না, জনপ্রিয় অ্যাপ না, সোশ্যাল মিডিয়া। হুম, আমরা কখনো কেউ কোনোদিন ইউজ করিনি। যখন টুইটার ব্যান হয় তখন হঠাৎ করে মানুষ ব্রাজিলে এই ব্লু স্কাই সোশ্যালে যাওয়া শুরু করে। ১ম এ কিছু ইনফ্লুয়েন্সার যায় ব্রাজিলে এবং ইনফ্লুয়েন্সাররা যায়া বলে যে, "এখন তো টুইটার নাই। সো আপনারা যদি আমাকে ফলো করতে চান, আপনারা এই ব্লু স্কাই সোশ্যালে চলে আসেন।" এবং ১ থেকে ২ দিনের মধ্যে দেখা যায় ৩ মিলিয়ন, তারপর সম্ভবত ৪.৫ আমি লাস্ট যখন দেখছি মিলিয়ন ইউজার ব্লু স্কাই সোশ্যাল পেয়ে যায়। ক্রেজি। ব্লু স্কাই সোশ্যালের ফাউন্ডার টুইটারের এক্স ফাউন্ডার। সো ব্লু স্কাই সোশ্যাল যে আ আ হ্যাঁ, শুরু করছিল জ্যাক ডরসি, সে পরবর্তীতে টুইটার বেচছে ইলন মাস্কের কাছে। এখন আবার ইলন মাস্কের Twitter/X যখন ব্রাজিলে ব্যান হইছে, তখন ইউজাররা সবাই চলে যাচ্ছে জ্যাক ডরসি যে হুম, টুইটারের এক্স ফাউন্ডার যে এই হুম। 2nd অ্যাপ শুরু করছে এটার কাছে। তো খুবই একটা আইরনিক ব্যাপার কপাল। যে হ্যাঁ। কই থেকে কই ট্রাফিক হোয়াট চলে ইফ যাবে। এটা লাইক কাহিনী খুবই হোয়াটস আ লাইক এরকম যদি আর ৩ টা বা ৪ টা দেশের সাথে হয়, wouldn't it be like a competing brand for Twitter? X আরকি X মেবি, মেবি। হ্যাঁ, এই যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হইছিল যে সোশ্যাল মিডিয়া ব্যান করার চেষ্টা বা হুম, ধরো ইন্টারনেট শাটডাউন এই ধরনের জিনিসপত্র তখন খুবই সবাই পুরা দুনিয়াই মোটামুটি একমত ছিল যে এটা করা উচিত না। বাট ইন্টারেস্টিংলি আমি গার্ডিয়ানের আর্টিকেল দেখলাম, ইভেন ব্রাজিলের লোকাল ইনফ্লুয়েন্সার টুইটার তারা সবাই কেন জানি আ ইলন মাস্কের বিপক্ষে অনেক মানুষ আছে। হুম, অনেকেই বলতেছে যে এটা করা উচিত হয় নাই। শোনা উচিত ছিল যে এই দেশে আপনি কাজকর্ম করবেন, ওই দেশের ল শোনা উচিত। এই ধরনের হুম। ইয়েও অনেক আছে। যে এমন না যে প্রো সবাই বলতেছে যে গভর্নমেন্ট ফ্রিডম আরকি। অফ হ্যাঁ, স্পিচ। হুম, এরকম অনেক কথাবার্তা হচ্ছে। তো এখনো কাহিনী চলতেছে। দেখা যাক কি হয়। বাট এই মুহূর্তে যখন আমরা এই ভিডিও রেকর্ড করছি তখন টুইটার ব্রাজিলে নাই। হুম। ওকে।
সো এখন কামিং ব্যাক টু আমি যেহেতু এভরি এপিসোডে বাংলাদেশ নিয়ে অনেক কথা বলি। সো হুম, একটা একটা গ্যাপ যেটা আমি নোটিস করছি সেটা হচ্ছে সো ইন্ডিয়াতে বোট আছে, রাইট? হুম, বোট তো চিনেন। মানে হুম, বেসিক্যালি চাইনিজ হেডফোনস ইন্ডিয়ান ব্র্যান্ডিং করে হুম। বেচে। আ হোয়াটস আ প্রোডাক্ট যেটা আপনার মাথায় আসে ফর বাংলাদেশ? যেটাকে আমি ইন্ডিয়ান চায়না থেকে যে নিজের না, লোগো আপনি লাগায় এনে বেচতে এরকম পারি কোন এরকম? ব্র্যান্ড আছে? হেডফোন ব্র্যান্ড বা কিছু আছে? হ্যাঁ, ওই মার্কেট, ওই বাংলাদেশে সেগমেন্টে? না, বাংলাদেশে আমার এরকম কিছু মাথায় আসতেছে না। এক্সাক্টলি। সো উই নিড কেউ যদি থাকেন চায়না থেকে একটু ভালো প্রোডাক্ট এনে বাংলাদেশী ব্র্যান্ডিং করে। সো আমি এটা নিয়ে রিসার্চ করছিলাম যে হেডফোন এভারেজ টিকেট সাইজ কত হয়। সো হুম, স্মার্ট ওয়াচের। সো আই থিংক ৳১৫০০ য় আপনি স্মার্ট ওয়াচ পাবেন, ৳১,০০০ য় পাবেন। হেডফোনসও ওরকম সেম রেঞ্জে। সো এটা তো আর এখন এখানে এই মার্কেটটা ডমিনেট করছে ধরেন ওয়ালটন, Xiaomi এগুলা। ওয়ালটন আছে একটা। ওয়ালটন খুবই বোরিং ব্র্যান্ড ওয়াইজ, রাইট? সো একটা কুল হিপ ব্র্যান্ড যেটা ওরাইমো নামে একটা কোম্পানি আছে যেটাও বিদেশি। তাহসানকে নিছে। তাহসান ভাইকে। সো বাংলাদেশী কোম্পানি ব্লু মানে হোয়াইট লেবেলিং করে মানে চায়না থেকে এনে I think there is a huge upside long term এ if someone can build a brand. আপনারা যদি কোনো ব্র্যান্ড জেনে থাকেন কমেন্টসে জানান। আমি পার্সোনালি প্রোডাক্টটা কিনবো। Do you think this has potential? Because ইন্ডিয়াতে বোটে ওয়ার্ক করছে and the only way ওরা বোট কম্পিট করছে হচ্ছে Xiaomi যেটা ৳১৫০০ য় বেচতো, ওরা ওটা ৳১২০০ য় বেচতো বোট। যেটা Xiaomi ৳১২০০ বেচতো, ওরা ৳১,০০০ পড়তো। আর ওই সেগমেন্টটা বাংলাদেশে সেম আর খুবই প্রাইস সেনসিটিভ। কি মনে হয় হুম। বলেন? আমার মনে হয় যে স্মার্ট ওয়াচ, হেডফোন এগুলো তো আসলে আ যতটুক ইউটিলিটি দেয় একই রকম ব্র্যান্ড সিগন্যালিং ও দেয় বলে আমার মনে হয়। বাংলাদেশের মার্কেট ইন্ডিয়ার মতো অত ন্যাশনালিস্ট আমার দেশের প্রোডাক্ট ইউজ করবে ওরকম মেন্টালিটির মনে হয় না নাই। আমার বাংলাদেশের মার্কেট। সো এরকম যদি হয় যে একটা Xiaomi আছে ভার্সাস একটা বাংলাদেশী ব্র্যান্ড আছে এবং বাংলাদেশী ব্র্যান্ডটা আসলে চায়না থেকে রিব্র্যান্ডেডই বানানো জিনিস। তাহলে আমার ধারণা বেশিরভাগ মানুষ মনে হয় তারপরেও Xiaomi-টামি ইউজ করবে। খুব না, বাট প্রাউডলি আপনি তো এখানে বাংলাদেশী একটা জিনিস ইউজ করবে। বড় না, এটা কিন্তু প্রাউডলি বাংলাদেশী কনটেক্সট না, এটা কমপ্লিটলি প্রাইস। কারণ ওকে। ইন্ডিয়াতে তো মেড ইন ইন্ডিয়া হইছে কয়দিন হইছে? মেড ইন হুম, ইন্ডিয়া প্রমোট করা শুরু করছে বেশি দিন হয় না। তার আগেই কিন্তু বোট ওয়াজ অলরেডি কিলিং ইট। আ হুম, সো এখানে মেইন স্কিলটা হবে হচ্ছে এটাতে বিজনেসটা খুবই চ্যালেঞ্জিং ইন টার্মস অফ আপনার শেলফে মাল রাখা, ইনভেন্টরিতে মাল রাখা। বাট আই ফিল লাইক ওই প্রাইস পয়েন্টে অনেক বিট করা যাবে। বিকজ হুম। ইটস নট টু এক্সপেনসিভ চায়না থেকে প্রোডিউস করা অ্যান্ড মার্জিনসও তুমি খারাপ হবে না। বাংলাদেশের ই-কমার্স মেজর যে প্লেয়ার গত এপিসোডে তুমি বিডি শপের কথা বললা, তারপর হুম, জাত্রু, হাবিজাবি যে কটা ই-কমার্স প্লেয়ার আছে প্রায় সবই আসলে চায়নার ইম্পোর্টের ব্যবসায়ী। ওগুলা হুম। তুমি যদি যেকোনো একটা ই-কমার্স ওয়েবসাইটে গিয়ে যেকোনো ক্যাটেগরিতে ক্লিক করে আপনি যদি ব্রাউজ করেন 99% প্রোডাক্টই আসলে চায়না থেকে ইম্পোর্ট করে বেচা হচ্ছে। সাম সো ওয়ান এটা ওয়ে অর আপনার দি আনাদার হ্যাঁ। হ্যাঁ, সো ইউএসবি লাইট থেকে শুরু করে নরমাল লাইট হাবিজাবি যাই আপনি দেখবেন সবাই আসলে চায়নার ইম্পোর্টেড প্রোডাক্ট। বাট কেউই ওটার উপরে এক্সট্রা লেয়ারটা করেনি যে নিজের ব্র্যান্ডিং করা। এটাই আ সমস্যা। বিকজ আপনি I know this স্টার্টআপ ওরা কি করতো জানেন? ওরা মানে এখানে অনেক আছে। মানে আপনি বেসিক্যালি চায়না থেকে প্রোডাক্টটা নিবে। চাইনিজ হুম, আলিবাবায় অ্যাডটা বানায় দিবে। মানুষ জাস্ট ওখানে বাংলায় টেক্সট লিখে বাংলা ভয়েস ওভার দিয়ে করে দেয়। অ্যান্ড দে আর মেকিং লাইক ক্রেজি শিট টন অফ মানি। আমি নিজে এটা করছি। আমার চিটং এ একটা সাপ্লায়ার ছিল। ওই যে গ্যালাক্সি লাইট গুলো ছিল না? হুম, গ্যালাক্সি লাইট গুলো আমরা আনতাম। এনে আমার অর্ডার আসলে ড্রপ শিপিং আরকি বেসিক্যালি। এসে আমি যখন অর্ডার আসতো আমি ওকে বলতাম যে আপনি পাঠায় দেন। ও প্যাকেট করে আমার নাম দিয়ে পাঠায় দিত। সো নাইস। ইনভেন্টরি কোনো কস্ট নাই। আর সেল আসলে তারপরেই পারচেজ হচ্ছে। তুমি কি রিসেন্ট ডায়মন্ড ওয়ার্ল্ড এর যে গ্লাসে দেয় ইয়া, গোল্ডের ইয়া, যেটা ইয়া, এবং ইয়া। সাজগোজ যে কালো টাকা হুম। সাদা করে একজন সেনাবাহিনীর হ্যাঁ, হ্যাঁ। কর্মকর্তার আমি আম্মুকে এই বলছি সাথে যে, "আমি পরিচিত? তো আপনাকে ডায়মন্ড কিনে দিতে চাইছিলাম। এখন তো পারতেছি না। ইটস ফেক।" হ্যাঁ। সোশ্যাল মিডিয়ার সমস্যা যেটা এবং ইন জেনারেল নিউজেরও সমস্যা যেটা আমরা একটা যে পডকাস্ট আমরা পাবলিশ করিনি ওই পডকাস্টে এই নিউজের হুম, এইসব নিয়ে কথাবার্তা হুম, হয়েছিল। বাট যেহেতু পাবলিশ হয় নাই সো আমি আবার একটু হুম, মানুষকে এমনি জেনারেল কনসেপ্টটা বলি। সোশ্যাল মিডিয়ায় বর্তমান বাংলাদেশে যা চলতেছে খুবই এর কোনটা যে সত্য এবং কোনটা যে সত্য না এটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হয়। আমি আমার নিজের এক্সাম্পল দেই তোমাকে। আমি একটা ভিডিও করছিলাম অ্যানিমাল ফার্ম এর একটা বই আছে জর্জ অরওয়েল এর ওই বইটার রিভিউ নিয়ে।
হঠাৎ করে আমাকে Instagram-এ মানুষ মেসেজ পাঠাচ্ছে যে, "ভিডিও ডিলিট করলেন কেন?" এবং ওই আ আমি আরেকটা পোস্ট করছিলাম Facebook ওটার কয়েকদিন পরে। ওই পোস্টেও মানুষজন কমেন্ট করেছে, "ভিডিও ডিলিট করলেন কেন? কে বলছে ভিডিও ডিলিট করতে? অ্যানিমাল ফার্মের ভিডিওটা ডিলিট করা উচিত হয় নাই।" ভিডিও কিন্তু ডিলিট করি নাই। ভিডিও YouTube এও আছে, Facebook এও আছে, সব স্বাভাবিক। কিছুই হয় নাই। কোনো একজন কোনো এক Facebook পোস্টে বলছে যে, "আমি ভিডিও ডিলিট করেছি।" ওই Facebook পোস্ট আরো ২০-৩০ জন শেয়ার দিছে। সেই ২০-৩০ জনের সেই ২০-৩০ জনের শেয়ার থেকে ওইটা হয়ে গেছে হইল প্রমাণ। যে এটা ওই যে ওই Facebook পোস্টটা হয়ে গেছে এখন এটা প্রমাণ যে আসলে কিন্তু কিছুই ডিলিট হয় নাই। আমি নিজেই অবাক। যে এবং তারপর আজকে আমি একজনকে লিংকও দিছি যে, "ভাই এই যে লিংক আপনি দেখেন।" Facebook এই দিছি যে Facebook এ ভিডিওটা এখনো আছে। তারপর উনি তারপর কি বলছে যে, ও "না।" কমেন্ট করছে? যে ও ডিলিট করছে নাকি এটা দেখেন? না হ্যাঁ। তারপর উনি বলছে যে আমি ২ জনকে কমেন্টে এটা বলছি যে, "ভাই ডিলিট আসলে হয় নাই।" তো আমি হুম। বলছি, হাবিজাবি। সো এই যেজন্য আমি এটা বললাম এটার মেইন প্রেমিস টা হলো এটা যে এই মুহূর্তে Facebook এ কোন ইনফরমেশন সত্যি এবং কোন ইনফরমেশন সত্যি না বোঝার আসলে কোনো উপায় নেই। কে ইভেন নিউজ সোর্স এ যখন কোন নিউজ করতেছে তখন কতটুকু উদ্দেশ্য প্রণোদিত নিউজ, কতটুকু ভার্সাস রিয়াল নিউজ এটা আসলে আমার পক্ষে বিশ্বাস করতে কষ্ট হয়। আমি জানি যে যখন এই যে কুকুরের মাংস দিল কাচ্চির দোকানটা ৭-৮ মাস আগে বা ১ বছর আগে এরকম একটা নিউজ ছড়ায় গেল যে কাচ্চি ভাই না কে জানি কুকুরের হ্যাঁ, মাংস হ্যাঁ। বেচে। সুলতান'স ডাইন, বিশাল হ্যাঁ। সুলতান সাইন। সো সুলতান সাইন কুকুরের মাংস এবং তারপর দেখা গেল আসলে এরকম কিছুই ছিল না। তো নরমাল ঘটনা ছিল। সো সাজগোজ কালো টাকা সাদা করে। সাজগোজ থেকে তো আপনারা আমাকে দেখে বুঝতে পারতেছেন আমি কিছু কিনি না। কারণ সাজগোজ থেকে আমার কিছু কেনা সম্ভব না। আমার সাথে কোনো দরকার। লেনদেন নাই তাদের। হ্যাঁ। দরকারও নেই আমার। তো সাজগোজ সেকোয়া ক্যাপিটাল ইনভেস্টের একটা কোম্পানি সাজগোজ। সেকোয়া ক্যাপিটাল আরো অনেক কোম্পানিতে ইনভেস্ট করছে। বাংলাদেশে 10 ফ্যাব্রি মিনিটস লাইফ গুলা ও আই করছে। থিংক সাজগোজের সাম মানে somewhere রিলেটেড। ফ্যাব্রি লাইফ হচ্ছে one of the ওকে। বেস্ট কোম্পানিজ হ্যাঁ। সো ফ্যাব্রিলাইফ, সাজগোজ, এই সেকোয়া ক্যাপিটাল হইল বাংলাদেশে 10 মিনিটস গুলো ইনভেস্ট করছে। ইন্টারন্যাশনালি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইনভেস্টমেন্ট ফার্ম গুলার একটা। সাউথ এশিয়ার ড্রিম খুবই আরকি জনপ্রিয়। সবার। হ্যাঁ। ভয়ংকর ড্রিম। তারা Reddit, YouTube, Uber, Airbnb যত বড় হাবিজাবি যেটাই কোম্পানি আছে, হ্যাঁ। সবকিছুতে ওরা ইনভেস্ট করছে এবং খুবই যত্ন করে তারা ইয়ে-টিয়ে কইরা যে ডিউ ডিলিজেন্স করে টরে ইনভেস্ট করে। আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয় না যে হঠাৎ করে এই সেগুয়া ক্যাপিটালের হইতে পারে, হয়তো হইতে পারে। বাট একজনের কালো টাকা সাদা করার সুযোগ হিসেবে একটা কোম্পানি চলতেছে। এটা আমার কাছে কেমন জানি একটু বিশ্বাস করতে কষ্ট হয়। আমার যত মানে আমি যখন আপনি কিন্তু ভুলভাবে ফ্রেম করতেছেন সেন্টেন্সটা। আপনি বলতেছেন যে সাজগোজ দিয়ে হয়তো না। বাট কোম্পানি হ্যাঁ, তো কালো টাকা সাদা করতেই পারে। মানে কোম্পানি তো ওরকম যে অনেক কেউ যে আছে। কারো কিছু করতে পারে। আমার মনে হ্যাঁ। হয় যে সেকোয়া ক্যাপিটাল ব্যাকড একটা কোম্পানির কালো টাকা সাদা করার ফ্রন্ট হিসেবে ইউজ হওয়ার চান্স বেশ কম এবং আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে করতেছে নাকি করতেছে না, আ আমার মন বলতে চায় যে মনে হয় করতেছে না। এবং একটা নিউজ মানে এমন একজন সাবেক কর্মকর্তা বলেছেন, এভাবে যে নিউজটা করা হয়, আমার ধারণা আমি ঠিক এটা সিওর কোন না সত্যি নাকি বেসিস এবং আমার নাই। খুবই খারাপ লাগে যখন আমি দেখি যে একটা বিজনেস সাফার করে এরকম জিনিসপত্র দেখে। যেমন সেটা আমার হ্যাঁ। ওই কাচ্চি ভাইটাই যখন হয়েছিল তখনও লাগছিল, এখনো আমার সাজগোজ দেখে লাগতেছে। যদিও তারা বিলিয়ন, বিলিয়ন ডলারের কোম্পানি তাদের আমাদের খারাপ লাগে, ভালো লাগে কিছু যায় আসে না। বাট আমি জাস্ট আপনাদের এটা বলতেছি যে সত্য নাও হইতে পারে। আপনারা যা দেখেন সব হুম, একই সাথে ডায়মন্ড ওয়ার্ল্ড এটাও আমি ১ম দিন তো শুনছিলাম যে কাচ ডায়মন্ড। এখন হুম। শুনতেছি যে তাদের ২-৩ কোম্পানির কি দ্বন্দ্ব ছিল। এই কারণে এক কোম্পানির আবার একটা নিউজ পেপার আছে সে ওভাবে ছাপায়। হুম। আমি এখন সোশ্যাল মিডিয়ায় কিছুই বিশ্বাস করি না। এটা কিছু হইল গিয়ে আমার তো এন্ড পয়েন্ট। এটার জন্য একটা স্টার্টআপ যে ভেরিফাই মাই নিউজ ওয়্যার আপনি ইয়েস। ওখানে ওখানে যেটা আরেকটা এটার আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, হ্যাঁ? আপনি একটা নিউজ দেখছেন যে সাজগোজ স্ক্যাম বা আ ডায়মন্ড ওয়ার্ল্ড এর গ্লাস পাওয়া গেছে। এরপর আপনি আর কিছু জানেন না। আপনি হুম, কিন্তু কিছু আর এটা নিয়ে ফলো আপ ও করবেন না। এরপর যদি হুম, আপনার ফিড এ আসে এটার ভেরিফাইড নিউজ তাহলে আপনি জানতে পারবেন। সো রাইট। হোয়াট ইফ লাইক একটা ভেরিফাইড নিউজ প্ল্যাটফর্ম থাকে অ্যান্ড দেন আপনাকে ফলো আপ করে ইমেইলের থ্রু দিয়ে যে ভাই এটা কিন্তু স্ক্যাম। আই থিংক দিস শুড ওয়ার্ক। তাই না? ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং আইডিয়া যে এটা কিন্তু হ্যাঁ। আপনার যেটা আপনি জানছিলেন ওটা আসলে ঠিক ছিল না। এটা হলো আপডেট এই নিউজের। হ্যাঁ, জাস্ট এটা বেশি না Facebook এর সাথে পার্টনারশিপ করতে হবে। স্টার্টআপ তো তাইলেই সাকসেসফুল। হ্যাঁ, এরক এরকম হুম, বল এটা তুমি যেটা বলছো এটা সত্য কথা। এটা খুব বড় একটা সমস্যা যে বেশিরভাগ মানুষই এই জিনিসটা জেনেই তারা তাদের জীবন কাটাবে যে ওটা আসলে ডায়মন্ড ছিল না, গ্লাস ছিল। ডায়মন্ড যতই এক্সাক্টলি। ফলো আপ আসুক, যতই অথেন্টিকেশন আসুক কেউ আর কারণ ওই নিউজ আর অত হাইলাইটেড হবেই না। ফার্স্ট এর হ্যাঁ, নিউজটার মতো ওই নিউজটা অত মজার পজিটিভ না। নিউজ কখনো হাইলাইট হয় না। আর এইজন্যই আপনি আমি নিজেই সোশ্যাল তো পড়তে মিডিয়াতে যাব না। হ্যাঁ, আপনি নিউজ ইস বেসিক্যালি ওই দিনে সবচাইতে বাজে নিউজ কি? আচ্ছা ঠিক আছে আজকে একটা লো ডে যাচ্ছে, আজকে ডায়মন্ড ওয়ার্ল্ড কে ধুই।
So Diamond World becomes the top of the news আর ওইটা চিপায়। সো আমি এভরি টাইম আমি দেখি যে মানে ন্যাশনাল লেভেলে কোনো কন্ট্রোভার্সি চলতেছে, মাই ফার্স্ট ইনস্টিং ইজ আচ্ছা ভিতরে কিছু একটা হচ্ছে যেটা ইজ বিইং ওভারশ্যাডোড। ওকে লেটস গো। 2022 সালে বাংলাদেশ বিটিভিকে $980 মিলিয়ন দিছিল। 980 মিলিয়নের আশপাশে ফান্ডিং এর জন্য। 980 মিলিয়ন টাকা, ডলার না। এবং তার কিছুদিন পরে রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল এই 5 জায়গায় বিটিভির স্টেশন বানানোর জন্য আরো 1300 সামথিং কোটি টাকা দিছিল বাংলাদেশ সরকার বিটিভিকে। তো বিটিভি এমন একটা চ্যানেল, বাংলাদেশ টেলিভিশন, যেই চ্যানেলটা সবসময় যে পাওয়ারে থাকে তার ব্যাপারে পজিটিভ কথা বলে, যে পাওয়ারে থাকে না তার ব্যাপারে নেগেটিভ কথা বলে। এতদিন ওরা আওয়ামী লীগ সরকারকে অনেক ভালো বলছে, এখন ওরা স্বৈরাচার কি কি খারাপ ছিল এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে। তো এখন নর্মাল একটা চ্যানেল যদি হইতো, এটা মনে করো তো তোমার চ্যানেল, তাও খারাপ আমি বলতাম, বাট তুমি তোমার মতো করে বানাইতেছো, মানলাম তোমার টাকা, তোমার ব্যবসা। একটা চ্যানেল যখন আমাদের ট্যাক্সের টাকা থেকে ফান্ডেড হয় এবং তারপর সেই চ্যানেলটা যখন যে পাওয়ারে থাকে তার গুণগান গায়, যে পাওয়ারে থাকে না তার খারাপ বলে, ওইরকম একটা চ্যানেল কি আসলে আমাদের এবং প্লাস ওই চ্যানেল আসলে কেউ দেখে না। অন টপ অফ ইট, যে এমন না যে যা প্রশংসা করতেছে সেও দেখে না, যে খারাপ বলে সে তো দেখে না, এবং ওই চ্যানেলটার মেইন কোনো ট্রাস্টই ইয়েই নাই। হলো হ্যাঁ। ওই চ্যানেলটা বেসিক্যালি ট্রল হওয়ার জন্য বেঁচে আছে। এরকম একটা জিনিসের পিছনে আমরা হাজার হাজার কোটি টাকা ট্যাক্স পেয়ার্স মানি খরচ করি। সো বিজনেস কোয়েশ্চেন এটা, যে এরকম একটা চ্যানেলকে আদৌ রাখার কোনো প্রয়োজন আছে নাকি, যখন এরকম একটা ল আমরা করতেই পারি, যে বা ল লাগবে না, যে প্রভিশন টাইপ জিনিসপত্র করা যায়, যে যখন সরকার ভাষণ দিবে বা প্রেসিডেন্ট ভাষণ দিবে বা সেনাপ্রধান ভাষণ দিবে বা উপদেষ্টা ভাষণ দিবে, তখন সব চ্যানেল এটা দেখাইতো। চ্যানেল এমনিই দেখাইতো, চ্যানেল তো কিন্তু এমনিতেই নিউজ দেখাইতে চায়। হয়, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু বিটিভির আসলে প্রয়োজনীয়তাটা কি আমাদের সমাজে বা আমাদের দেশে, যে কারণে তাকে তো আমরা হাজার হাজার কোটি টাকা দিই? এটা তো ভাই মানে বাট এটার ইমপ্যাক্ট হচ্ছে আসলে আমি জানি না, এটা একটু অ্যাজাম্পশন হয়ে যাবে, বাট গ্রামে গঞ্জে যেখানে টিভি আছে, ডিশ নাই, ওরা কিন্তু এখনো বিটিভি দেখে। বাট হুম, আই ডোন্ট থিংক দেখে অ্যাজ ইন অপশন নাই দেখে দেখে। বাট ওইটা কতটুকু পার্সেন্টেজ নাম্বার ওয়াইজ আমি বলতে পারবো না। অলসো বিটিভির কিন্তু একটা আওয়ার নিউজ আই থিংক ৪টার সময় সব চ্যানেলে বিটিভির নিউজ দেয় বা এরকম একটা রুল আছে কিন্তু। সো রাত ৮টার আপনি সংবাদ যেটা সবাইকে প্রকাশ করতে হয়। বাট হ্যাঁ, সব মানুষ দেখে দেখা, আমি সব মানুষকে, কারণ বিটিভির নিউজ তো আসলে অথেন্টিক। এখন এই মুহূর্তে বিটিভি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খারাপ কিছু বলবে না, হুম, কখনোই হুম। বলবে না। তত্ত্বাবধায়ক সরকার যতই খারাপ করুক বিটিভি বলবে না। ২ দিন পর যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে বা বিএনপি ক্ষমতা আসে, তখন তাদের নিয়ে বলবে না, যে আসবে তার উল্টাটা নিয়ে বলবে। আমি সো ডিসএগ্রি করি। কারণ আমার মনে হয় দরকার, কারণ বাতাবি লেবুর ফলন যে ভালো হচ্ছে, এটা আপনি কেমনে বুঝবেন? এটা তো বিটিভি ছাড়া আপনাকে ট্রু, কোন নিউজ বলছে? কিন্তু তুমি যাদের কথা বলতেছো যারা টিভি দেখে, তারা তো নিজেদের সামনেই ফার্ম দেখতেছে, যাদের অন্য কোনো চ্যানেল নাই। So, তাদের তো বিটিভি ওরা দেখে অ্যাকচুয়ালি জানতে হবে না। বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। না, I think তারা BTV is for rich people, গুলশান পোলাপাইনদের জন্য। সো যে বাতাবি আই লেবু আসলে দেখতে কেমন। আম্মু এটা এরকম? সো হ্যাঁ, I think yes. তুমি কি জানো বাট যে এই যে হ্যাঁ, বলেন। ইংলিশ শিখায় এরকম একটা পেজ আমি দেখছিলাম একবার, যে লেবুর ভ্যারিয়েশন গুলার যে বিভিন্ন নাম আছে, যে ইংলিশ বলি। ইংলিশ বইতে ভালো কথা দেখছিলাম। বলছেন। We should bring অসাধারণ, him on. ও ও অসাধারণ তানভীর একটা ভিডিও ট্রেডার। ছিল। হ্যাঁ, ও কিন্তু one of the best memers in বাংলাদেশ। He has a startup, basically ইংলিশ শিখায়। I think ৳৫,০০০ করে কোর্স and he's making like crazy money. ওর সাথে নাইস। আমার কথা আমার হয়েছিল। সাথে কথা হয়েছিল অনেক আগে একবার, যেখানে ও আমাকে ওর ইংলিশ বলির অ্যাফিলিয়েট হইতে বলছিল। তো আমি তখন একটু কষ্ট পাইছিলাম। বাট না, কিছু he's a হয় নাই। great guy. খুব ভালো। we can bring him on. ও খুবই ইজিলি চলে নাইস। আসবে। না, যারা, বাট যারা ওর ইংলিশ ভিডিওতে আমি শিখতে দেখছিলাম চান। যে লাইম হুম, এবং লেমন এবং হ্যাঁ, ক্ল্যান্ডেস্টাইন কি জানি হাবিজাবি, এগুলোর পার্থক্য কি? হুম। সেটা আমি ওখানে দেখছিলাম, তার আগে আমি জানতাম না যে সবুজটা আচ্ছা, কি, হলুদটা কি। আজকে তো ১ ঘন্টা পার হয়ে গেছে। সো আমি দেখাইলাম না। বাট ওর একটা ক্রেজি স্টার্টআপ আছে। নেক্সট ওকে, পডকাস্টে বলব। ওকে গাইস, ঠিক আছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু খালিদ ফারহান, টাটা, বেটার বিবিএ। বাই বাই। ওকে। টাটা।